থেকে বলতে গেলে আমি হচ্ছে গ্রামের একটা মেয়ে। আমার ফ্যামিলি হচ্ছে মধ্যবিত্ত। আমি আমার পরিবারের বড় সন্তান। ছোট থেকেই যখন বড় হই তখন আমাকে শিখানো হয় যে নিজে হচ্ছে বড় হয়ে কিছু করতে হবে। মানে পড়াশোনা, যেটা পড়াশোনার দিকে আমাকে সবসময় ফোকাস দেওয়া হয়। আর আমার যে আম্মু, আম্মু হচ্ছে আমার চেয়ে বেশি ওনার ছিলেন, মানে কিউরিসিটি ওনার বেশি ছিলেন সব দিকে। শুধু যে পড়াশোনা, পড়াশোনা না, আমার হচ্ছে নাচ গান কবিতা, সেগুলো হচ্ছে ছোট থেকে উনি ওনার আগ্রহে উনি হচ্ছে আমাকে উৎসাহিত করতেন। বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সেটা স্কুল কিংবা হচ্ছে আন্তঃ স্কুল খেলা প্রতিযোগিতায় উনি আমার আগে মানে নাম দিয়ে দিতেন। তো ছোট থেকে হচ্ছে ওইদিকে আমার যোগ ছিল, পাশাপাশি হচ্ছে পড়াশোনাটা। আমার লাইফের গোল ছিল ছোট থেকে যে বড় হয়ে আমাকে কিছু করতে হবে। যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আর হচ্ছে পরিবারের বড়, আমার মাথায় একটা বোঝা ছিল। আর আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, সেই প্রাইমারি লেভেল থেকে আমি হচ্ছে মানে প্রথম সারির স্টুডেন্ট। আমার রুল সবসময় ক্লাসে এক ছিল। আর হচ্ছে আমি যখন হাই স্কুলে যাই তখনও আমার রুল সবসময় এক ছিল। আর হচ্ছে আমি যদি পিএসসি বলি, জেএসসি বলি, এসএসসি এইচএসসি বলি, সব জায়গায় হচ্ছে আমার মানে জিপিএ 5 ছিল। তো যেহেতু পড়াশোনাটা মানে পড়াশোনায় ভালো ছিলাম, দেখা যেত যে এরকম একটা সিচুয়েশন ছিল আমাদের গ্রামে, যেহেতু আমি গ্রামের মেয়ে, যে আমাকে নিয়ে আমাদের এলাকার হচ্ছে চায়ের দোকান, তারপর হচ্ছে এলাকার যে মানুষ, সব জায়গায় আলোচনা হতো, বলা হতো যে এই মেয়েটা কার, এরকম। তো সবাই প্রাউড ফিল করতো, বলতো যে এই মেয়েকে দিয়ে কিছু হবে, এরকম। সো ওই জায়গা থেকে হচ্ছে আমি আমার আম্মুকে ছাড়া কোথাও কখনো থাকি নাই ছোট থেকে। বাট পড়াশোনার খাতিরে আমি হচ্ছে ঢাকাতে আসি। তো ঢাকাতে যখন আসি তখন হচ্ছে আমার প্রথম আমার আম্মুকে ছাড়া যেহেতু থাকি নাই, তো হচ্ছে ওখানে এসে আমি কখন কি করব, কিভাবে থাকবো, আমার মানে আমি কি করব আমি কিছুই বুঝি না। মানে এরকম যে হচ্ছে মানে কিভাবে কি করব, কাউকে চিনি না, জানি না, পরিবেশ কিছুই বুঝি না, গ্রামের একটা সাধারণ মেয়ে। তো আমি যখন ভর্তি হই কলেজে, তখন হচ্ছে আমার এক ভাই ছিলেন এলাকার, ওই ভাই আমাকে প্রতিদিন ক্যাম্পাসে মানে নিয়ে যাইতেন, এবং হচ্ছে ক্যাম্পাস শেষে উনি দাঁড়ায় থাকতেন, আমাকে বাসায় পৌঁছে দিতেন। তো এরকম 2-3 মাস ওনার হচ্ছে আন্ডারেই আমি ক্যাম্পাসে যাওয়া আসা করতাম। দেন যখন একটু চেনা জানা হয়, পরিচিত হয়, তখন নিজে থেকেই যাওয়া আসা করি। তো বাসায় হচ্ছে আম্মু অনেক টেনশন করতো, যেহেতু আমি কিছু জানি না, চিনি না। তো তার মধ্যে হচ্ছে ফেসবুক, ফেসবুক ওপেন করি হচ্ছে। ফেসবুকে তো অনেক ধরনেরই বন্ধু থাকে, তো টুকটাক আর কি কথাবার্তা হয়, দরকারে কথা হয়, পড়াশোনার খাতিরে, আর হচ্ছে এলাকার মানুষজন, ফ্রেন্ড সার্কেল, ওদের সাথে কথা হয়। দেন আমি একদিন ফেসবুক টাইম লাইনে যাই, পুরো টাইম লাইন হচ্ছে মানে একজনকে শুধু সবাই কংগ্রেস কংগ্রেস এরকম করতেছে। সো দ্যাট ওই থেকে হচ্ছে আমি একজনকে রিকোয়েস্ট পাঠাই নিজেই। দেন উনি হচ্ছে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। তো আমাকে উনি বলে যে তুমি কে, তোমার নাম পরিচয় দাও। তো নাম পরিচয় দিলাম। দেন উনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে উনি শিওর হলেন যে আমি ফেক না। তখন আমার হচ্ছে আইডিতে রিয়েল নাম ছিল না, ফেক নেম দেওয়া ছিল। যেহেতু আমি মুসলিম পরিবারের সন্তান, ফেসবুকে কখনোই ছবি দিতাম না। তো হচ্ছে ওখান থেকেই ওনার সাথে আমার হালকা পাতলা কথা হয়। তারপর হচ্ছে এইভাবে উনি আমাকে কল দেয় অনলাইনে না থাকলে। উনি আমাকে ফোনে হচ্ছে টেক্সট করে, কোথায় তুমি, অনলাইনে আসো না কেন। তো এইভাবে হচ্ছে মাসের পর মাস আমাদের কথা হয়। তার মধ্যে হচ্ছে উনি আমাকে বলে অনেকদিন তো কথা বললাম, তো আসো আমরা একদিন দেখা করি। তো আমি হচ্ছে এরকম একজন ছিলাম যে আমি সবসময় ছেলেদের থেকে দূরে থাকতাম। আমার আত্মীয় স্বজন যারাই থাকতো না কেন, ওদের সাথে আমার সম্পর্ক ছিল জাস্ট কেমন আছেন এই অবধি। আমি সবসময় লুকাই থাকতাম বাসায়। তো ওরা আমাকে খুঁজে বের করতো যে ও কোথায়। তো এরকম একটা সম্পর্ক ছিল যে ছেলেদের দেখলে লুকায় পড়তাম, কথা বলতাম না, একটু আনইজি ফিল করতাম। তো আমি মানে আমার ওই ভয়ের জায়গা থেকে বলতাম যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু কথা বলি আপনার সাথে, একদিন দেখা করব। তো এরকম ভাবে 3-4 মাস ওভার হয়ে যায়। দেন আমি শুধু মানে কথা শুধু কাটাইনি যে হ্যাঁ করব করব, আমার ভিতরে একটা ভয় কাজ করে যে একটা মানুষকে আমি চিনি না, জানি না, জাস্ট ফেসবুকে কথা,
তার মাধ্যমে আমি দেখা করব, এরকম কিছু। তো হচ্ছে তার মধ্যে একটা কাহিনী আছে। মাঝখান দিয়ে ওনার সাথে আমার 5-6 মাস কন্টিনিউ কথা হয়, কিন্তু আমাদের কখনোই দেখা হয় নাই। তো আমরা কথা বলতে বলতে দেখা যায় যে এরকমও মানে সময় গেছে যে উনি সব মানে রাতের বেলা কথা শুরু করতেন, একদম সকাল হয়ে যেত, ভোর হয়ে যেত, আজান দিত, দেন উনি রাখতেন। আমি ঘুমাইতে চাইতাম, উনি ঘুমাইতে দিত না, বলতো যে আর একটু মানে হচ্ছে আমি যদি ডাটা অফ রাখতাম, সে হচ্ছে আমাকে নাম্বারে কল দিত আচ্ছা ডাটা অন থাকলে। মর্শিদা, আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা তো আসলে বন্ধুত্ব ছিল তখন, যখনকার কথা বলছেন, রাইট? তখন এই যে ফোনে কথা হতো যখন, ভাই অ্যাকচুয়ালি দেখা করার আগের জায়গাটুকু আমি না, বলছি। অ্যাকচুয়ালি হচ্ছে মানে শুরুর দিকে একটা বন্ধুত্ব ছিল যে যেহেতু উনি আমার পরিচিত, তো ওনার সাথে আমার এলাকার, তো আমার একটা ভালো সম্পর্ক রাখলে মনে হয় যে ভালো হবে। আচ্ছা, মানে আপনি উনার সাথে এই যে বন্ধুত্বটা করেছেন, ভেরি ইন্টারেস্টিং। যে এটা হ্যাঁ কেন, এটা কি ছিল? মানে আপনি বলছিলেন যে উনাকে সবাই কংগ্রেচুলেশন করছে, এই কারণে আপনি উনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, নাকি আপনি ওকে চিনে জেনে বুঝে মানে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছিলেন? আমি হচ্ছে ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, বাট ওকে, উনি আমাদের একই জেলার ছিলেন। আচ্ছা। সো মানে আপনি ব্যক্তিগতভাবে চিনতেন না? না, আমি চাইছিলাম যে ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক হোক, অ্যাজ এ ফ্রেন্ড কেন? হিসেবে। মানে হঠাৎ আপনি তো একটা মানুষকে জানেন না, ধরেন আমি আপনাকে যদি না চিনি, তা আমি আপনার সাথে বন্ধুত্ব কেন করতে যাব? মানে এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করেন, মানে আমার লিসনাররাও তাহলে একটু ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি আমি যখন ঢাকাতে আসি তখন ঢাকাতে কেউই আমার পরিচিত ছিল না, হ্যাঁ, একদম একা। তো উনি ছিলেন আমার এলাকার হ্যাঁ, মোটামুটি চেনা জানার মধ্যে। ওকে, তো আমি চাইতাম যে যদি কোনো বিপদ হয়, ছোট ছিলাম তখন, হ্যাঁ, হ্যাঁ, কিছুই বুঝতাম না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো উনি যেন আমাকে ওই হেল্পটা করতে পারে। আচ্ছা, ওকে। তার মানে উনি আপনার একটা উদ্দেশ্য ছিল যে সামহাউ যদি কোনো সময় কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে সে যেন আপনাকে হেল্প করতে পারে। হ্যাঁ, এই হ্যাঁ, উদ্দেশ্য থেকে আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। হ্যাঁ, তারপর সেখানে আপনার তার সাথে কথাবার্তা হয়। হ্যাঁ। তার সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? বয়সের ডিফারেন্সটা অনেক, কত সেটা আমরা জানতে চাই। 8-9। ৮-৯ বছরের। হ্যাঁ। আপনি তার সাথে আসলে বন্ধুত্বটা আপনার সে সময় আপনি কিসে পড়ছেন? সে সময় আমি হচ্ছে সদ্য ঢাকাতে আসা, মানে এইচএসসি পাশ করে ভার্সিটিতে ভার্সিটিতে অ্যাডমিশন ভর্তি নিলাম। হবেন। হ্যাঁ, আর সেই সময় আপনার বন্ধু সার্কেলটা হওয়ার কথা হচ্ছে আপনার সমবয়সী বা আপনার চেয়ে ২-৪ বছরের বড়, বাট আপনি প্রায় ৮ থেকে ১০ বছরের বড় এরকম একজন বন্ধুকে খুঁজে বেড়াচ্ছেন, যেন আপনি কোনো বিপদে পড়লে আপনাকে হেল্প করতে পারে। এটাই তো আপনার ইনটেনশন ছিল? হ্যাঁ, খুঁজে বেড়াচ্ছিলাম বলতে এরকম না। আমার ইনটেনশন ছিল উনি আমার মানে মোটামুটি চেনা জানার মধ্যে হ্যাঁ, আমার মানে আমরা একই জেলার ছিলাম। হ্যাঁ। আর উনি ভালো একটা সিচুয়েশনে ছিলেন। না, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি একটা কথাই যে আসলে আপনাকে ঘুরাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি তাকে, একটা মানুষকে আপনি যদি খুব ভালো করে চেনেন, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এক জিনিস। আরেকটা হচ্ছে যে না, আমার একটা উদ্দেশ্য ছিল যে এই কারণে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। তা আপনার সেই উদ্দেশ্যটা তো আপনি আমাদেরকে অলরেডি ক্লিয়ার করেছেন যে হ্যাঁ, আপনি, হ্যাঁ, আপনার কাছে মূলত আপনি যদি কখনো কোনো একটা প্রবলেমে পড়ে, তাহলে এই লোকটা হয়তো আপনাকে সেভ করতে পারবে। জি, সেই জায়গা থেকে আপনি তাকে ব্যক্তিগতভাবে না চিনলেও সবাই যেহেতু তাকে চেনে, সেই প্রেক্ষাপটে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, তাই তো? জি, এরপর তার সাথে আপনি ফোনে কথা শুরু করলেন। হ্যাঁ। তো আপনি ১ম এ আমাকে যে কথাগুলো বলেছেন, আপনার ফ্যামিলি মেম্বার্স বা আপনার ফ্যামিলি সম্পর্কে বা আপনি যেভাবে বেড়ে উঠেছেন, সেখানে বেড়ে ওঠার মধ্যে আপনি একটু লজ্জাবতী, আপনি একটু আলাদা থাকতে পছন্দ করেন, ছেলেদের সাথে খুব একটা মিশুক না। হঠাৎ করে কি এমন হয়ে গেল যে আপনি তার সাথে রেগুলার কথা বলা স্টার্ট করলেন? কি ধরনের কথাবার্তার প্রেক্ষাপটে এই সিচুয়েশনটা ক্রিয়েট হলো, সেটা একটু শুনি। আহ, প্রথম আমাদের যেদিন কথা হয় সেদিন হচ্ছে নর্মালি কথা, জাস্ট পরিচয়। কে তুমি, তোমার বাসা কোথায়, দেন আমি ওনাকে পরিচয় দেই, উনি আমাকে পরিচয় দেয়। তারপর হচ্ছে পরিচয় দেওয়ার পরে দেখা যায় যে উনি এক পর্যায়ে হচ্ছে অনেক বেশি কল করে আমাকে, মেসেজ করে, আমি অনলাইনে না থাকলে সে আমাকে নাম্বারে কল করে বলে যে অনলাইনে আসো বা এরকম। মানে আমি বুঝতে পারছিলাম যে উনি মানে কিছু একটা চাচ্ছে আমার সাথে, মানে কোনো সম্পর্কে জড়াইতে। যেহেতু একটা মানুষের কথা বলার সময় কিন্তু বোঝা যায় সে কি চায়, হ্যাঁ, হ্যাঁ। তার কথার ধরন থেকে। দেন আমারও একটু একটু ভাল লাগতো ওনাকে। তখন হচ্ছে আমরা 1 মাস, 2 মাস, 3 মাস এরকম কথা বলি, দেন আমরা একটা রিলেশনে চলে যাই, সেটা হচ্ছে ভার্চুয়াল। ওকে। এই যে সম্পর্কটা জড়ালেন, এটা তার মানে দুজনের ইচ্ছেতেই হয়েছে। হ্যাঁ, এটা তো ট্রু। জি, মানে এরকম ছিল না যে সে আসলে আপনাকে ইমপ্রেস করার জন্য কিছু করছে। দুজনের মধ্যে কথা হতে হতে সম্পর্কটা হয়েছে। জি, জি। এক্সেলেন্ট। তারপর কি হলো? তো এরকম আমরা কথা বলতাম, দেন ও আমাকে বলে যে হচ্ছে মানে ও আমাকে জানায় যে আমাকে তার পছন্দ।
তো আমি ওনাকে বলতাম, দেখেন আমি তো আপনার চেয়ে অনেক ছোট, তো আমার মনে হয় যে আমাদের হবে না। আর আপনি এরকম পাগলামি করেন, মানে উনি অসম্ভব পাগলামি করতেন, অনেক বেশি পাগলামি করতেন। আমি মাঝে মধ্যে মানে আমার মধ্যে গিলটি ফিল হইতো যে এরকম একটা মানুষ, আর আমি এত ছোট একটা মানুষ, ওনার সাথে আমি কি করে কি করব। পাগলামি বলতে আপনি কি বোঝাচ্ছেন? দু একটা এক্সাম্পল দিন তাহলে আমরা বুঝবো। পাগলামি বলতে হচ্ছে আমি যদি ওর সাথে কথা না বলতাম, তাহলে হচ্ছে ও আমার মানে বাসার সামনে এসে দাঁড়াই থাকতো। তারপরে হচ্ছে দেখা যেত সারা রাত্র সজাগ থাকতো, ড্রিঙ্কস করতো। আচ্ছা তারপরে ওর যে মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকতো সেগুলোতে সে পার্টিসিপেট করতো না। আচ্ছা তারপরে মানে খাওয়া দাওয়া অফ করে দিত, মানে এরকম করতো। আর আমার ক্যাম্পাসের একজন স্যার ছিলেন, ওনাকে হচ্ছে উনি চিনে, তো আমি মাঝে মধ্যে ওনাকে ব্লক করতাম। যে আমার মানে নিজ থেকেই কিরকম এটা লাগতো যে মানে আমি একটা মানে এটা কি সম্পর্কে জড়িয়ে যাওয়ার পরে গিলটি ফিল হওয়া শুরু করলো? হ্যাঁ মানে সম্পর্কে জড়ানোর পরে মাঝে মধ্যে এরকম ব্লক করে দিতেন হ্যাঁ, মানে কোনো কারণ ছাড়াই। পুরো কারণ ছাড়া? হ্যাঁ, ওকে, তারপর? ব্লক করে দিলে সে হচ্ছে আমার ওই স্যারকে ফোন করতো, বলতেন যে তোমার স্টুডেন্ট সে আমাকে এরকম করছে, তুমি ওকে বলো যেন আমার সাথে সে যোগাযোগ করে। আচ্ছা তো স্যার আমাকে বলতেন যে এরকম তুমি ওনাকে মানে ব্লক করছো, উনি আমাকে বলছে যে ওনার সাথে যেন তুমি যোগাযোগটা কন্টিনিউ করো। দেন আমি আবার আনব্লক করতাম, আবার কথা হইতো। তো আমি হচ্ছে যেহেতু স্টুডেন্ট, রেগুলার আমাকে ক্লাস করতে হতো। তখন ছিলাম শুরুর দিকে, ক্যাম্পাস মিস দেওয়ার কোনো ওয়ে ছিল না। তো হচ্ছে উনি আমাকে অনেকবারই বলতো যে দেখা করো দেখা করো। তার মধ্যে হচ্ছে আমাদের একটা রিলেশন হয়ে যায় ফোনে, মোটামুটি ভালো একটা রিলেশন হয়ে যায়। তো কথা বলতে বলতে ওনাকে আমার ভাল লাগে, আমাকে ওনার ভাল লাগে, মানে গভীর একটা রিলেশন হয়ে যায়। তখন আমিও আর কি মনে মনে স্থির করি যে না, একদিন আমাদের দেখা করা দরকার, দেখা করা দরকার। তার মধ্যে হচ্ছে আমার একটা কাহিনী হয়ে যায়। আমি যখন ওনার সাথে কথা কন্টিনিউ করি, আমাদের মধ্যে একটা রিলেশন হয়ে যায়। কিন্তু হচ্ছে ওর সাথে আমার দেখা হয় না, আমি ওকে লাভ করি, ও আমাকে লাভ করে, এরকম একটা সম্পর্ক। তার মধ্যে হচ্ছে আমার পরীক্ষা শেষ, প্রথম সেমিস্টার। তো সেটা শেষ হওয়ার পর আমাকে মানে বাড়ি থেকে ফোন করা হয় যে তুমি বাড়িতে আসো। তো আমার আম্মু আমাকে ফোন করে, ফোন করার পর আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে হচ্ছে বলে যে এরকম এরকম একটা ছেলে, তো সে হচ্ছে তোমাকে অনেক পছন্দ করে, এখন সে তোমাকে বিয়ে করতে চায়। তো আমি তো অন্যজনকে ভালোবাসি, আমার ওইটাতে প্রথমে কোনো মত ছিল না। তো আমি যখন মানে মাধ্যমিকে পড়তাম, তো সে হচ্ছে রাস্তাতে দাঁড়াই থাকতো, মানে টিচ করতো না, বাট সে অনেক পাগলামি করতো আমার জন্য। বাট আমি তাকে কখনোই ওই যে মানে পাত্তা বা কখনোই আমি তাকে পাত্তা দিতাম না মানে রিলেশনের জন্য, কিন্তু সে অনেক পাগলামি করতো। দেন এরকম ভাবে বলে যে দেখো ছেলেটা এরকম তোমাকে অনেক পছন্দ করে আর মোটামুটি ভালো একটা জব করে, আমার মনে হয় যে সে তোমার জন্য পারফেক্ট। তার মধ্যে হচ্ছে ওই ছেলেটা মানে যার কথা বলে, যার সাথে আমাকে মানে মানে বিয়ে দিতে চাচ্ছে, ওই ছেলেটা হচ্ছে মানে তার মধ্যে হচ্ছে সুইসাইড অ্যাটেন্ড করে, যে আমি যদি ওকে বিয়ে না করি তাহলে হচ্ছে সে মারা যাবে, এরকম। তারপর তার আম্মু আসে আমাদের বাসায়, আম্মু এসে আমার আম্মুকে বলে যে আপা দেখেন, আমার ছেলে তো আপনার মেয়েকে অনেক পছন্দ করে, তো সে এরকম পাগলামি করতেছে, এখন আমার ছেলের যদি কিছু হয়ে যায় তো বলেন আমি কোথায় যাব। তো আমার ছেলে তো খুব একটা খারাপ না, ওকে যেহেতু এত পছন্দ করে, আমার মনে হয় যে ওদের কাবিনটা করায় রাখা ভালো হবে। তো তখন আমাদের নতুন রিলেশন ছিল ওই ছেলের সাথে আমার, ওকে আমি কখনো দেখি নাই। আর আমি যেহেতু ফ্যামিলির বড় মেয়ে, ফ্যামিলির কথা আমি মানে করতে পারি নাই, রিজেক্ট করতে পারি নাই। দেন আমার আম্মু আমার আম্মু হচ্ছে নিজের উদ্যোগে ওই ছেলের সাথে, ওদের বাসা থেকে 4-5 জন লোক আসে, আর ওই ছেলে আসে একদিন হচ্ছে সময় করে আমাদের কাবিনটা করায় রাখে। তো কাবিন যেদিন করায় তারপরের দিন হচ্ছে আমি ঢাকাতে চলে আসি। তখন ওর সাথে আমি ওকে ওই দিন ব্লক করি। তো ব্লক করার পর সে আমার টিচারকে ফোন করে যে তোমার স্টুডেন্টকে বলো আমার সাথে যোগাযোগ করতে, সে আমাকে ব্লক করে রাখছে। তারপর দীর্ঘ 5-6 মাস কথা হয়েছে। আমার প্রশ্নটা ছিল যে তাহলে আপনি অ্যাকচুয়ালি তাকে ভালোবাসতেন এবং জি সেই জায়গা থেকে তাকে অ্যালাউ করেছিলেন, জি কিন্তু আপনি আসলে জানতেন যে সম্পর্কটার কোনো পরিণতি নেই, তাই তো? জি জি এটাই হয়তো তাকে বলেছিলেন, রাইট? জি ভাইয়া। তারপরে কি হলো?
তো আমি বললাম যে দেখেন এরকম ভাবে সম্ভব না। তো সে আমাকে বলে যেহেতু আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, তো সে আমাকে সুন্দর করে বুঝাইছে যে এখন এগুলা কোনো ম্যাটার না, আর যার সাথে তোমার কাবিন হইছে তুমি কি তাকে ভালোবাসো? আমি বললাম যে না, আমি তাকে ভালোবাসি না। বলে তাহলে তাহলে ওই সম্পর্কটার ভ্যালু কি তোমার কাছে? তুমি তো আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, সো ওই সম্পর্কটা টাইনা নেওয়ার কোনো মানেই হয় না। যা হওয়ার হইছে, ওইটা একটা অ্যাক্সিডেন্ট। মানুষের লাইফে অনেক অ্যাক্সিডেন্ট হয়, তুমি মনে করবা যে এটা তো হচ্ছে তোমার লাইফে একটা গ্রেট অ্যাক্সিডেন্ট, একটা স্বপ্ন তোমার কাছে। তুমি এটা কখনোই বাস্তবে মনে করবে না যে আমার লাইফে এরকম একটা হয়েছে, ইনসিডেন্ট হয়েছে। তুমি এটা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরবা। আর আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে সত্য কথা, আমি তোমাকে চাই, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার আম্মুকে গিয়ে বলবা যে মেয়ের আরেকটা বিয়ে হবে। তো তার মধ্যে ওই দিন হচ্ছে আমরা অনেকক্ষণ বাইক রাইড করি। আমি ওকে কিছুতেই বুঝাইতে পারলাম না যে না, এটা কন্টিনিউ করা সম্ভব না। এটা হচ্ছে আমাদের ধর্মের দিক দিয়ে যেমন পাপ, আর মানে এক প্রকার হচ্ছে পরক্রিয়া টাইপের হয়ে যায় আমি যদি আপনার সাথে কথা কন্টিনিউ করি। সে এগুলা কিছুতেই মানে না, বুঝে না, বলে যে এরকম অনেক হয়, এগুলা কোনো ব্যাপার না, এখন তুমি যদি ঠিক থাকো তাহলেই হবে। আর আমি তো তোমাকে বলি আমি তোমাকে বিয়ে করব, আমি তো তোমার সাথে রিলেশনের জন্য সম্পর্ক করি নাই, সো তোমার প্রবলেম কোথায়? তুমি তো ওকে ভালোবাসো না। একটা মানুষের সাথে ভালো না বেসে সংসার করাও কিন্তু পাপ, তুমি কি সেটা জানো? সে আমাকে এরকম ভাবে বলছে। ওই দিন হচ্ছে সে আমার আম্মুর নাম্বার নেয়। তো আমরা হচ্ছে বাইক রাইড করি, দেন হচ্ছে মানে একটু রাত টাইপের হয়ে যায়, যেহেতু আমরা সন্ধ্যায় বের হই, একটু রাত্র হয়ে যায়। সে আমাকে বাসায় দিয়া যায় ওদিন রাত্রেবেলা। দেন সে আমাকে মেসেজ করে যে তোমাকে ছবিতে যেরকম দেখছি তুমি বাস্তবে আরো অনেক বেশি সুন্দর, আমি কিছুই বুঝি না, আর তোমার এটা অ্যাক্সিডেন্ট, এটা কোনো ম্যাটারই না এখনকার যুগে, অন্তত আমি কিছু মনে করি না। আর আমার ফ্যামিলি, আমি বললাম দেখেন আপনার কিছু মনে হয় না, বাট আমি আপনার যে সম্পর্ক এটার কোনো হচ্ছে ভবিষ্যৎ নাই, ফিউচার নাই, আপনি কি সেটা বুঝেন? বলে যে তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? আমার ফ্যামিলি আমার কথাই চলে, আমি যা বলি তাই, আর আমার লাইফ আমার ডিসিশন, আমি কাকে নিয়ে ভালো থাকবো সেটা হচ্ছে আমার সিদ্ধান্ত। ওইখানে আমার ফ্যামিলি তো নাক গলানোর কেউ না। আর ওরা যখন দেখবে বিয়ের পরে যে না মেয়ে ভালো, দেন যদি রাগ থাকেও তারপরে ওদের কোনো রাগ থাকবে না। আমি ওকে মানে সব জায়গা থেকে বুঝাইতে ব্যর্থ যে না এটা সম্ভব না, ও কিছুতেই মানতো না। তো তার মধ্যে হচ্ছে আমি ওকে ব্লক করে দিতাম, আবার পাগলামি করতো, আবার আনব্লক করতাম, কান্না করতো, আমি কান্না করতাম, কারণ ওই মানুষটার প্রতি আমি অনেক বেশি উইক হয়ে যাই, অনেক বেশি, আর অনেক বেশি ভালোবাসি। তো ওই দিক থেকে আমার মধ্যে গিল্টি ফিল হইতো যে আমি একটা মেয়ে, আমি দুইজন মানুষের সাথে কিভাবে কথা বলবো। তো যার সাথে আমার কাবিন হয়, যেহেতু তার প্রতি আমার কোনো টান ছিল না, সে আমাকে ফোন করলে আমি ওকে ইগনোর করতাম। তো আমার ওই মুহূর্তে আমার মাথার মধ্যে একটা জিনিসই মানে ও ঢুকাই দিছে যে এই সম্পর্ক থেকে তোমাকে বের হওয়া লাগবে, তুমি অয় খোঁজো, যে কোনো ভাবে তুমি বের হও, আমি তোমার পাশে আছি, এরকম। তো ওরে আমার বিরক্ত লাগতো, ও যখন ফোন করতো জাস্ট কি করো খাইছো, এই অবধি আমাদের কথা ছিল। ওরে বলতে আপনি আপনার যার সাথে কাবিন হয়েছে তার কথা বলছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তারপর? তো এরকম 2 মাস 3 মাস এরকম হইতো, তার ফোন ধরতাম না, তাকে কখনো কল করতাম না, ইগনোর করতাম, সে কষ্ট পাইতো। দেন ও হয়তো বা বুঝতে পারছিল যে আমি ওকে চাচ্ছি না বা এরকম কিছু। দেন ওর ওর সাথে আমার একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, একটু ঝামেলা হয়। সে আমার ফ্যামিলিতে বলে আমার আম্মুকে যে আন্টি আপনার মেয়ে তো এরকম এরকম করে। তো আমার আম্মু আমাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি এরকম কেন, কোনো সমস্যা? তো আমি তখন ঢাকাতে থাকতাম, ওর সাথে স্টে করতাম না, জাস্ট কাবিন হওয়ার পরের দিন আমি ঢাকায় চলে আসি। আমি হচ্ছে মানে আপুদের সাথে থাকতাম, আর হচ্ছে আমার বেচমেটের সাথে থাকতাম। তো ওর সাথে যেহেতু আমার দেখা হইতো না, ফোনে কথা হইতো। কথা ছিল যে আমার পড়াশোনা শেষ হওয়ার পরে হচ্ছে ওদের বাসায় আমাকে উঠাই নিবে, তার মধ্যে মানে পড়াশোনার যেন কোনো ঘাটতি না থাকে, এরকম কিছু। তো হচ্ছে ও যেহেতু ছেলে মানুষ, ওর সাথে আমার কাবিন হয়েছে, ও চাইতো আমি দেখা করি, ওর সাথে কথা বলি, অ্যাজ এ ওয়াইফ যেভাবে আর কি কথা বলে। তো আমি ওইগুলা কিছুই পারতাম না, কারণ আমি অন্যজনকে ভালোবাসি, আর সেও আমাকে ছাড়ছে না কোনোভাবেই। আমি মানে দুইটা দিক থেকে আমার এরকম প্রেশার ছিল যে মাঝে মধ্যে আমার প্রেশার এত পরিমাণ লো হইতো যে 30-এ নাইমা যাইতো। মানে
মনে হইতো যে না, আজকে মনে হয় আমি মারা যাব, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হইতো। তো সবসময় টেনশন করতাম যে কি হবে, আমি কিভাবে, আমি কোথায় যাব, কোন দিকে যাব। আমার যার সাথে কাবিন হয়েছে তাকে আমি ভালোবাসি না, তার সাথে তার কথা শুনলেই রাগ হয়। আর যাকে আমি ভালোবাসি তার সাথে আমার হচ্ছে কাগজে কলমে কোনো সম্পর্ক নাই। আর এটার কোনো ফিউচার আছে কি না সেটাও আমি তখন শিওর ছিলাম না, জাস্ট ভালোবাসি এতটুকুই। তো আমার মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো কি হবে। মানে সবসময় আমি একটু থাকতাম, উইক থাকতাম ওই দিক দিয়ে। তো আমার মনে হয়েছে আম্মু যখন বলে যে তুমি এমন কেন করো, ওই ছেলের সাথে কেন কথা বলো না ফোনে। আর তার মধ্যে বাসায় যাইতাম না, বাসায় যাওয়া টোটালি বন্ধ করে দিছিলাম। কারণ যার সাথে আমার রিলেশন সে আমাকে বাসায় যেতে দিত না। সে মনে করতো যে আমি যদি বাসায় যাই তাহলে হচ্ছে আমার যে কাবিন হয়েছে সে আসবে, আমি তার সাথে থাকবো। বলতো যে না, তুমি বাসায় যাইতে পারবে না, তুমি না থাকলে আমার মনে হয় যে আমার এতিম এতিম লাগে, ফাঁকা ফাঁকা লাগে, তুমি বাসায় যাবা না। আর যদিও যাইতাম সে আমার সাথে যাইতো, আমাকে নিয়ে একদম বাসা অব্দি দিয়ে আসতো, এরকম করতো। তো সারাক্ষণ ফোনের মধ্যে টাচে রাখতো। ওই কাবিন হয়েছে যে সে যদি কল দিত, সে দেখা যেত সে আমাকে মেসেঞ্জারে কল দিছে যে কাবিন হয়েছে, আর সে আমাকে ইমুতে কল দিয়ে রাখতো। সে শুনতো আমি কি কথা বলি, যে ওর সাথে কি বলছো এতক্ষণ। স্ক্রিনশট চাইতো, দেন দিতাম। মানে সে এরকম মানে খুব কষ্ট পাইতো, আমার বুঝাইতো অনেক ভালোবাসে, আমার ছাড়া সে বাঁচতে পারবে না, তার লাইফ থাইমা যাবে, সে সব কাজকর্ম বন্ধ করে দিবে, সব ধরনের সব কিছু। তো আমি ওরে বুঝাইতাম, কিছুই বুঝতো না। পরে আম্মু যখন জিজ্ঞেস করে রিজন এমন কেন করি, তখন আমার মনে হয়েছে কিছুই হাইড করা আমার ঠিক হবে না, যেটা সত্য আমি বইলা দিই, এখন যা হওয়ার হবে। এরকম ভাবে তো হয় না, কারণ আমার মাথার মধ্যে সবসময় একটা প্রেশার থাকতো। তো আমার আম্মুকে বলি যে আম্মু দেখো, এমন এমন একটা ছেলে, তার সাথে আমার কাবিন হওয়ার আগে থেকেই সম্পর্ক। দেন ওকে আমি ভালোবাসি আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আর যার সাথে কাবিন হয়েছে আমার, ওরে মানে ওর কথা শুনলেই আমার রাগ হয়। আমার মনে হয় যে ওরে আমি ভালোবাসি না, কোনো ফিল মানে কোনো আবেগ অনুভূতি কিছুই কাজ করে না ওর প্রতি। এইভাবে মনে হয় সম্ভব না। তো আমার আম্মু বলে যে আচ্ছা কার সাথে কথা বলো, ওই ছেলের পরিচয় আমাকে, আমার সাথে আমার মানে ওর পরিচয় করায় দাও। তো আমি ওর নাম্বার দিই। আমি যখন বাসায় যাইতাম, তো সে আমাকে, আমাদের বাসায় একটু নেটের সমস্যা, সে আমাকে কলে না পাইয়া আমার আম্মুকে কল করতো মাঝে মধ্যে। কারণ আমার আম্মুর নাম্বার দিয়ে আমি ওকে ফোন করতাম, বাসায় গেলে ওই নাম্বার দিয়ে কথা বলতাম। দেন ও সেভ করে রাখছে যে এটা হচ্ছে ওর আম্মু, এই নাম্বার দিয়ে। তো আমাকে না পাইলে সে আম্মুর নাম্বারে কল দিত। দুই একদিন আম্মু ধরছে যে বাবা কে তুমি। তো সে হয়তো বা পরিচয় দিচ্ছে যে এমন এমন, আমি স্বর্ণাল মানে হচ্ছে আহ আমি হচ্ছে আপনার মেয়েকে ভালোবাসি, এরকম টাইপ। তো আম্মুকে সে সব বলছে, তখন আমি বলছি যে এরকম এরকম। তো এই ছেলেটা আমাকে নাকি অনেক ভালোবাসে, সে এমন পাগলামি করে আগে থেকে আমাদের সম্পর্ক। আর আমার মনে হয়েছে যে আমি তখন বুঝতে পারি নাই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি কি করব। মনে হয়েছে যে তোমাদের কথা যদি না রাখি তাহলে একটা বদনাম হয়ে যাবে, আর ওই ছেলে যদি কোনো উল্টাপাল্টা কাজ করতো দেন হচ্ছে এলাকাতে মুখ দেখাইতে পারবো না। তোমাদের মুখ রাখার জন্য আমি এটাতে মত দিছিলাম, বাট এখন আমার পক্ষে মনে হয় যে এটা কন্টিনিউ করা সম্ভব না। আমি ওকে ভালোবাসি না, আমি ওরে ভালোবাসি। তো আমার আম্মুর সাথে কথা বলতো। দেন দেখা যেত যে প্রায় প্রায় ও আমার আম্মুকে কল দিত, আম্মু ওরে কল দিত। মানে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আমার যে বয়ফ্রেন্ড ছিল ওর সাথে আমার ফ্যামিলিরও ভালো সম্পর্ক হয়ে যায়। তার মধ্যে যার সাথে আমার কাবিন হয়েছে, ওরা মানে কাবিনের আগে যা বলছিল, কাবিনের পরে দেখি যে সম্পূর্ণ তথ্যই মানে মিথ্যা। আমরা কোনো যাচাই করি নাই, শুধুমাত্র ও মারা যাবে, সুইসাইড অ্যাটেন্ড করবে, ওর আম্মা হিসা পায়ে ধরছে, সেজন্য আর কি ওর সাথে আমার কাবিনটা হয়েছে। আমি মনে করি যে আমার আম্মুর এখানে একটা মিস্টেক ছিল, যে উনি না যাই না না শুই না মানে ওনার মেয়েকে এক কথায় গর্তের মধ্যে ফালাই দিছে, এরকম টাইপের। দেন যখন আস্তে আস্তে মানে সম্পর্কের এজ বাড়তে থাকে, ওদের পরিবার সম্পর্কে জানি, তখন দেখি যে ওদের ফ্যামিলি স্ট্যাটাস আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কিছুই মানে যায় না, ম্যাচ করে না। আর ও যে জব করতো সেটাও মিথ্যা বলছে। ও বলছিল যে ওর স্যালারি নিয়ে যে কথা বলছে সেটাও মিথ্যা বলছে। ওদের ঘর বাড়ি মানে সব দিক দিয়ে মানে দেখা যায় যে আমরা মানে আমাদেরকে ঠকানো হয়েছে।
তো সব দিক ম্যাচ করে হচ্ছে দেন একটা ঝামেলা এসে যায়। তো তখন আমার মধ্যে আরো মানে আমি পাই, মানে সাহস পাই যে না, এখন ওই সূত্র ধরেও আমার ওই সম্পর্ক থেকে বের হওয়া যাবে। আর হচ্ছে ওর সাথে যেহেতু আমার যাচ্ছে না ফ্যামিলি স্ট্যাটাস কোনো দিক দিয়েই, আমার মনে হয় যে এই সম্পর্কটা বিয়ার করার কোনো মানেই হয় না। তো তার মধ্যে আমাদের সেকেন্ড মিট হয়। সে বলে আচ্ছা অনেক দিন তো হয়েছে, তোমার সাথে দেখা হয়েছে, এখন মনে হয় যে আরেকবার দেখা করা দরকার, মানে যে আমার বয়ফ্রেন্ড তার সাথে। তো সে আমাকে বলে যে আসো আমরা দেখা করি। তো ওকে আমি ভালোবাসি বললাম আচ্ছা ঠিক আছে। দেন আমার মাথার মধ্যে মানে ততদিনে ওই ইন্টেন্সিটা মানে কাজ করতে শুরু করলো যে আমাকে ওই সম্পর্ক থেকে বের হতে হবে, কজ অফ আমি একটা মেয়ে হয়ে দুইটা সম্পর্ক মানে ক্যারি করতে পারবো না। তো ও যেহেতু আমার আম্মুর সাথেও কথা বলে, তো সেকেন্ড মিট করি আমরা। মিট করার সময় হচ্ছে সে আমাকে, মানে ওইটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, যেহেতু আমি ঢাকাতে নতুন আসি, ঢাকার কোনো পরিবেশ কিছুই চিনি না, জানি না। সে হচ্ছে আমাকে বলে যে দুপুর হয়ে গেছে, আসো আমরা খাবার খাই, মানে সব দুপুরের খাবারটা আমরা শেষ করি। তো আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় নিয়ে যাবেন? বলে আসো আমার সাথে আসো। দেন বলে মানে আমি উপরে, আমি আসলে এগুলো বলতে পারবো না, আমি লেখাটা পড়ছি বাট আমি এটা বুঝতে পারতেছি না এখানে কি হয় বা এই জায়গাটা কে, মানে কি হয় এখানে। দেন আমি ওনাকে বললাম যে আচ্ছা লোকজন আমার দিকে তাকায় আছে কেন? বলে, এমনিতেই তোমাকে দেখে, চিনে না তো সেজন্য, আসো আমরা উপরে গিয়ে খাবার খাবো। বললাম আচ্ছা ঠিক আছে আসেন। তো উপরে গিয়ে আমি যে সিচুয়েশন দেখলাম সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মানে আপনাকে কোনো একটা হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল এরকম কিছু? জি ওকে, ঠিক আছে। সেখানে আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় সেদিন? হ্যাঁ, তখন আমি কান্নাকাটি করি, আমি বলি যে আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন, আপনি বললেন যে আপনি খাবেন, সো মানে এই রুমে কেন নিয়ে আসছেন? বলে আসো বসো, পাবলিক প্লেসে তো সব কথা বলা যায় না, এমনিতে আমরা একটু কথা বলবো, ওকে। সেজন্য নিয়ে আসছি, কোনো খারাপ উদ্দেশ্যে না। তো আমি মানে খুব ভয় পাইতেছিলাম, আমার মধ্যে খুব ভয় কাজ করতেছিল। একা রুমে উনি আর আমি একা, দেন এরকম সিচুয়েশনে কখনো পড়ি নাই। তো খুব ভয় পেতেছিলাম আর কান্না করতেছিলাম যে না প্লিজ আমি বাহিরে যাব, আমাকে আপনি বাহিরে দিয়ে আসেন, আমি বাসায় যাব, আমি এখানে থাকতে চাই না। তো বলে ওদিন হচ্ছে আমি একটু সিক ছিলাম, ওকে। মানে শারীরিক ভাবে। দেন আমি একটা মেয়ে মানুষ, ওনার সাথে কোনো দিক দিয়ে পারবো না, উনি এক প্রকার জবরদস্তি করে মানে ফিজিক্যাল করে, রিলেশন উনি করে। তখন আমি ওনাকে বলি, করার সময় মেবি ছবি তুলছিল, তো আমি ওইটা খেয়াল করি নাই। আমি ওনাকে বলি যে দেখেন, কান্না করে বলি যে দেখেন, আপনার হয়তো বা এটাই উদ্দেশ্য ছিল এরকম কিছু করার, আপনার উদ্দেশ্য তো ফ্লাপ হয়েছে, এখন মনে হয় যে আমাকে আপনার মুক্তি দেওয়া উচিত, কারণ অনেক মেয়ে আছে দেশে এসব কিছু করার, আপনি আমাকে এইভাবে ইউজ করতে পারেন না, আমাকে আপনি বাসায় দিয়ে আসেন, আমি বাসায় যাব। ওদিন বাসায় আসা অনেক কান্নাকাটি করি। ফোনে বললাম যে আপনি আমাকে অন্তত জানাইতে পারতেন যে এরকম, আপনি দেখতে পারতেন আমি আপনাকে মানে রাজি হই নাকি, আপনি না বইলা, তার মধ্যে আমি সিক ছিলাম, আপনি আমার কোনো কথা শুনেন নাই, আমি আসলে মোটেও প্রস্তুত ছিলাম না এরকম সিচুয়েশনের জন্য। তো আপনার হয়তো বা এটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য ফ্লাপ হয়েছে, এখন দয়া করে আপনি আমাকে মুক্তি দেন, আমি আপনাকে সব জায়গা থেকে ব্লক করব, আজকের পর থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। দেন বলে আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম, তুমি কালকে একটু আমার সাথে দেখা করো, লাস্ট দেখা। ওকে, এইটা হচ্ছে দ্বিতীয়বার দেখা যখন হলো তখনই আপনার সাথে তার ফিজিক্যাল রিলেশনটা হয়ে যায়, জি যেটা আপনার ইচ্ছের বিরুদ্ধে, তাই তো? জি, তার মধ্যে যার সাথে কাবিন হয় তার সাথে আমার মানে দূরত্ব মানে হয়ে যায়। তারপর তারপর হচ্ছে সে বলে আরেকদিন দেখা করো, এটাই হচ্ছে লাস্ট। তো বললাম আচ্ছা ঠিক আছে, ওদিনে আমাদের লাস্ট হবে। বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আসো। তো ওদিন হচ্ছে আমরা দেখা করি, মানে পাবলিক প্লেসেই দেখা করি। তো দেখা করার সময় সে তার পকেট থেকে তার ফোনটা বের করে, বের করার পরে আমাকে কিছু ছবি দেখায়। দেন দেখি যে ওই ছবিগুলো হচ্ছে আমাদের ছবি, মানে ওকে বোঝা যাচ্ছে না, বাট আমার মানে অন্তরঙ্গ ছবি আর কি। বলে যে তুমি যদি এরকম আমার সাথে সম্পর্ক না রাখো, তাহলে হচ্ছে তোমার যার সাথে কাবিন হয়েছে আমি তাকে এই ছবিগুলো এখনই পাঠিয়ে দিব। দেন ওকে আমি বলছি যে এই ছেলের সাথে আমার কাবিন হয়েছে। তো ওই মানে ওর ফেসবুক আইডি সবই জানতো, যেহেতু আমি ওকে ভালোবাসি, আমি কিছু হাইড করি নাই।
আর ও এরকম ভাবে আমার আমার সাথে এঙ্গেজ হয়েছিল, ওর ফ্যামিলি, ওর চারপাশ, ও সব আমাকে বলতো। মানে ওরে সন্দেহ করার কোনো ওয়ে ছিল না যে সে হচ্ছে ফ্রড বা সে আমাকে ভালোবাসে না। তো সে আমাকে বলে ওর আইডিতে গিয়ে যে মানে ইয়ে করে আর কি, মার্ক করে ছবিগুলা, যে এখন কি পাঠাবো, সেন্ড করব, এরকম বলে। তো আমি অনেক কান্না করি যে আপনি এত খারাপ, আমি আপনাকে মানে খুব ভালোবাসি, আপনাকে খুব ট্রাস্ট করছি, আপনি আমার ওই সুযোগ নিয়ে আপনি এটা কাজ করছেন, আর আর আমার কিছু ছবিও আপনি ফ্রেম বন্দি করে রাখছেন, এখন ওগুলা দিয়ে আপনি আমাকে মানে ব্ল্যাকমেল করতেছেন, এরকম কেন? এরকম কেন? বলে যে এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি রিলেশন রাখবা নাকি রাখবা না। তুমি যদি না রাখো ওই ছেলেকে পাঠাই দিব, তখন ওর সাথেও তোমার সম্পর্ক থাকবে না, আমার সাথেও থাকবে না। এখন বলো কি করব, এখন সব তোমার, আমি আর কিছু বললাম না। তো আমি ওই দিন অনেক কান্নাকাটি করি, বললাম যে দেন ফোন দেন, ফোন দেন। দেন ওর সাথে মানে একটু জবরদস্তি করে ওর ফোনটা আমি নেই, নেওয়ার পরে সবগুলা ছবি আমি ডিলিট করি। তখন সে আমাকে বলে যে হাসে, বলে যে ঠিক আছে, ছবি ডিলিট করছো সমস্যা নাই, বাট ছবিগুলো তো শুধু এইখানে নাই, ড্রাইভে সেভ করা আছে, ওখান থেকে কি করে ডিলিট করবা, এরকমটা। তখন আমি আরো কান্না করি যে আপনি এমন কেন। মানে আমি তখন বুঝতেছিলাম না যে আমি কি করব, ওইরকম একটা সিচুয়েশন ছিল। আমি ছোট একটা মানুষ, আমি কিছু বুঝি না, চিনি না। তখন আমার শুধু একটা জিনিসই মাথায় মানে ক্যাচ করছে যে আমি একটা ট্র্যাপের মধ্যে পড়ছি। তো ওইটা থেকে আমি কি করে বের হয়ে আসবো ওইটার রাস্তা আমার জানা ছিল না। আমি যে গিয়ে মানে থানাতে যাব, তখন আমি এটাও বুঝতাম না যে এসব করলে মানে পদক্ষেপ নেওয়া যায়, এটাও আমি তখন বুঝতাম না। তো আমি সব দিক দিয়েই মনে হয়েছে যে আমি অনেক বেশি অসহায়, কি করব কিছুই বুঝি না। তখন আমি অনেক কান্নাকাটি করে বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে ওরে ফোন দেই না, মেসেজ দেই না, কিছুই দেই না। তখন রাত মেবি 2টা বাজে। তো সে মেবি ওয়েট করছে আমাকে ফোন মেসেজ করব, তো করি নাই। তখন সে আমাকে ফোন করছে, আমি ওকে ব্লক করে মানে ব্লক করে রাখছিলাম সব জায়গা থেকে। তো অন্য একটা নাম্বার দিয়ে সে আমাকে ফোন করছে, ফোন দিয়ে কান্না করতেছে, বলে যে আমি পারবো না। বললাম কি পারবেন না? বলে যে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার তোমার এই লাগবে, আমি কিছু জানি না, আমার তোমার এই লাগবে, আমার আমার অন্য কোনো মেয়ে লাগবে না। বললাম দেখেন অনেক মেয়ে আছে, আপনি আমাকে আমার সাথে এমন করেন না, আমার একটু বাঁচতে দেন আপনি, আমি এরকম সম্পর্কে থাকতে চাই না, আমার নিজের মধ্যে গিল্টি ফিল হয়। আর আপনি যা করছেন সেটা সম্পূর্ণ অন্যায়, আপনি তো আমার বিশ্বাস রাখেনই নাই, তার মধ্যে আপনি এখন আমাকে ব্ল্যাকমেল করতেছেন, কোনটা আপনার ভালোবাসা? এটা কি ভালোবাসা? তখন সে বলে দেখো, আমি এরকমটা করছি, আমি জানি আমি অন্যায় করছি, আমাকে তুমি মাফ করে দাও, আমি এটা এই জন্য করছি যেন তুমি আমাকে ছাইড়া যেতে না পারো, কারণ তোমার তো অন্য জায়গায় কাবিন হয়ে গেছে, সেজন্য ওইটা আমি সংরক্ষণ করে রাখছি, যেন আমি তোমাকে আমার কাছে ধরে রাখতে পারি সারা জীবন। সেজন্য আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই, তুমি প্লিজ আমার ছাইড়া যেও না, সব জায়গা থেকে আনব্লক করো, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, আর আসো আমরা বিয়ে করে ফেলি। এরকম সে প্রতি সপ্তাহে 6 দিনই বলতো যে আসো আমরা বিয়ে করে ফেলি, বিয়ে করে ফেলি। তো আমি ওকে মানে এখনো সম্পূর্ণভাবে মানে চিনতেই পারি না যে আসলে মানুষটার ভিতরে কি বাহিরে কি। মানে একটা মানুষকে চিনি না, জানি না, তার মধ্যে আমি আরেকটা সম্পর্কে আসি, ওই সম্পর্কে থাকা অবস্থায় ওরে আমি কি করে বিয়ে করব? আমি না পারতেছি বের হইতে, না পারতেছি বিয়ে করতে, না পারতেছি ওই ছেলেকে আমি ডিভোর্স দিতে, কারণ ওই ছেলেকে ডিভোর্স দিলে আমি একা পারবো না, আমার ফ্যামিলি লাগবে। মানে আমার এরকম একটা সিচুয়েশন, আমি প্রায় প্রায় সিক থাকতাম, মারা যাওয়ার মতো অবস্থা ছিল। আর হচ্ছে আমি আমার ক্যাম্পাসের, যেহেতু শুরু থেকেই ফার্স্ট ছিলাম, আমার ক্যাম্পাসে যেখানে পড়াশোনা করি সেখানেও আমি ফার্স্ট, পড়াশোনার দিক দিয়ে একটু ক্ষতি হয়ে যাচ্ছিল, বাট ওইটা আমি কভার দেওয়ার চেষ্টা করতাম সব সময়। তো অত বেশি ক্ষতি হয় নাই। তো তার মধ্যে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেন সে এরকম করে কান্নাকাটি করে, তখন আমি আবার আনব্লক করি। তার মধ্যে যার সাথে কাবিন হয় তার সাথে আমার অনেক বেশি ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, অনেক বেশি। সে হয়তো বা বুঝতে পারছে যে না ওরে দেওয়া হবে না, বা ওই মেয়ের ইয়ে আছে, ওই ছেলেও কান্নাকাটি করতো। তো আমার নিজের মাঝে মধ্যে এত ঘৃণা লাগতো যে আল্লাহ আমাকে আপনি কিসের মধ্যে ফালাইলেন, আমি তো জীবনে কোনো অন্যায় করি নাই জানা মতে, মানে আপনি আমাকে কিসের শাস্তি দিচ্ছেন আল্লাহ, আমি এখন কোন দিকে যাব, আমি কি করব? মানে আমি দুই দিক দিয়েই মানে ইয়ে ছিলাম, বাট আমার মানে কিরকম লাগছে আমি এখন বুঝাইতে পারবো না, আমি কোনো খারাপ মেয়ে না, আল্লাহ না করুক। আমি আগে এরকম ছিলাম যখন ওর সাথে রিলেশন হওয়ার আগে, মানে উপরে তো আল্লাহ আছেন, উনি সব জানে, যে আমি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা দিতাম,
আমাকে ওই রাত্রেবেলা আমাকে স্বপ্নে দেখানো হইতো যে আমি কেন ওই নামাজটা আমি পড়ি নাই, আমি এরকম ছিলাম। আর প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম রেগুলার। আমি যদি একদিন পর্দা ছাড়া বের হইতাম, ওই দিন আমাকে স্বপ্নে দেখানো হইতো রাতে আমি কেন বোরখা ছাড়া বের হইছি। আমি এরকম ছিলাম। আমি কখনো কোনো ছেলেদের সাথে দরকার ছাড়া কথা বলতাম না, ক্যাম্পাসে বলতাম ফ্রেন্ডদের সাথে, বাট এর বাহিরে কারোর সাথে দেখা কথা কিছুই বলতাম না। তার মধ্যে ওর সাথে অনেক খারাপ ভাবে এঙ্গেজ হয়ে গেছিলাম, ওইটা থেকে বের হইতে পারতেছিলাম না। আর ওইদিকে আবার কাবিন হয়ে গেছিল, সব দিক মিলায় খুব খারাপ অবস্থা, মেন্টালি ফিজিক্যালি। তো আমার মনে হইতো, সবসময় মনে হইতো আল্লাহ আমি যদি এই মুহূর্তে মারা যায় আমি কি জবাব দিব, আমি কি করবো এখন আল্লাহ, আপনি আমার রাস্তা দেখান, আমার এইভাবে সম্ভব হইতেছে না, আমি দুইজন মানুষের সাথে কেমনে কি। তার মধ্যে ওই মানুষটা হচ্ছে কাগজে কলমে আমার, বাট ওর হক আমি আদায় করতেছি না, ওর সাথে কথা বলতেছি না, দেখা করতেছি না, কিছুই না। তার মধ্যে ও বলে যে বিয়ে করো বিয়ে করো, মানে আমি কোথায় যাব, কোন দিকে যাব, আমি কিছুই বুঝতেছিলাম না। তখন আমি ওরে বলি, তার মধ্যে হচ্ছে মানে করোনা এসে পড়ে, করোনার কারণে সবাই বাসায় চলে যায়। তো সেদিন হচ্ছে 17ই মার্চ, ক্যাম্পাস বন্ধ দিয়ে দেয় সব। তো আমি আর আমার বয়ফ্রেন্ড আমরা একসাথে বাসায় আসি। বাসায় আসার পরে বাসায় এসে একসাথে আসি আমরা একই বাস দিয়া। তো সারা রাস্তায় একসাথেই ছিলাম। তো সেদিন হচ্ছে সে আমার হাত ধরে বসেছিল, আমার কেন জানি মনে হয়েছে যে আমি ওরেও হারাই ফেলবো। তার মধ্যে আমি ওরে অনেক বেশি ভালোবেসে ফেলি। কথা বলতে বলতে আমাদের রিলেশনের প্রায় 1.5 বছরের মতো হয়ে যায়। একটা মানুষের সাথে যদি কন্টিনিউ কথা হয়, তার মধ্যে সে আমার সাথে এরকম ভাবে থাকতো সে যে অন্য রিলেশনে আছে, বা সে আমার সাথে আমার সাথে ফ্রড করতেছে, আমাকে ভালোবাসে না, ওইগুলো বুঝার কোনো হয় নাই। কারণ আমি সারাদিন ব্যস্ত থাকতাম, রাতে আমাদের কথা হইতো, সে সারা রাত্র কথা বলতো, কথা বলতে না পারলে সে আমাকে অডিওতে কলে রাখতো তার বিভিন্ন কাজের সময়। যেহেতু যদি তার অন্য সম্পর্ক থাকতো তাহলে অবশ্যই এতক্ষণ রাখতে পারতো না, এনাদার পাইতো। তো ওই দিক থেকে আমার একটা ট্রাস্ট আসে যে না, সে হয়তো আমাকে ভালোবাসে, সেজন্য এরকম পাগলামি করে। আর যেহেতু আমার ফ্যামিলি আমার আম্মুর সাথে কথা বলে, আমাদের প্রবলেম গুলা সলভ করে দেওয়ার চেষ্টা করে নিজ থেকে, আমি না বললেও অনেক কেয়ার করতো, আমাকে কখনো একা বাসায় যেতে দেয় না, সে নিজে আসে দিয়ে আসে। তো সে মানুষটা নিশ্চয়ই ভালোবাসে, সেজন্য এমন করে। আর তার মধ্যে প্রতি সপ্তাহে 6-7 বার বিয়ের কথা বলতো। আমি বলতাম আপনি যে বিয়ে করবেন আপনি কাকে নিয়ে বিয়ে করবেন? তো সে বলতো যে আমার কতগুলা বিশ্বস্ত ফ্রেন্ড নিব, তো এখন তো বাসায় জানানো যাবে না, 2-3 বছর পরে আমার একটু প্রবলেম আছে। আমিও জানতাম ওইটা, আমি আর কি বলতে চাই না ওর কি প্রবলেম। তো ওইটা সলভ হওয়ার পরে তোমাকে 2-3 বছর অপেক্ষা করতে হবে, আমি বাসায় জানাবো। তো আমার ওই সময় আমি বুঝতে পারতেছিলাম না, কারণ আমি অন্য সম্পর্কে জড়াইছিলাম কাবিনে। তো ওরে ডিভোর্স না দিয়ে তো আর আমি বিয়ে করতে পারবো না। ওরে বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আমিও আসি, তো আমাদের বিয়ে করা যাবে, একটু টাইম নেই। তো সে বলে আচ্ছা ঠিক আছে। আবার এরকম যখন বিয়ের কথা বলতো, বলতাম যে বিভিন্ন ধরনের অজুহাত দিতাম, দেখেন ওই ছেলের কাছে আমার আব্বু টাকা পায়, তো এখন যদি ওরে আমি ডিভোর্স দিই তো সেই টাকাগুলো তো সে আমাদের দিবে না, তো আগে টাকাগুলো নেই তারপরে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করব। তো সে বলতো যে টাকা আমি দিয়ে দেই, আসো আমরা বিয়ে করে ফেলি। আমি জানি না সে এসব কি মন থেকেই বলতো নাকি এমনিতেই বলতো, সে একমাত্র আল্লাহ জানে আর উনি জানেন। তো একজন মানুষ যখন এরকম ভাবে আঠার মতো লাগে থাকে, বারবার বিয়ের কথা বলে, ফ্যামিলিতে এঙ্গেজ হয়ে যায়, তার ফ্যামিলি সম্পর্কে সব বলে, তখন ওই মানুষটাকে সন্দেহ করার কোনো অয়ই নাই যে মানুষটা আমাকে ভালোবাসে না। সেরকম পাগলামি করতো, সব দিক দিয়ে এরকম। তাকে আমি সবসময় যখনই আমাদের দেখা হইতো 6 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করায় রাখতাম। সে কখনো বলতো না যে তুমি এত লেট কেন করছো, কখনোই বলতো না তুমি এত লেট কেন করছো। তার আমি অনেক ভালোবাসতাম। দেখা যেত যে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল যে ওর সাথে যদি আমি একদিন কথা না বলতাম, দেন ওই দিন সারা রাত আমার ঘুম হইতো না, আমার প্রেশার লো হয়ে যেত, আমি সারা রাত জানালার ধারে বসে থাকতাম, এরকম হয়েছে। তো আমি যেহেতু কারোর সাথে কথা বলি না, একমাত্র ওই আমার পড়াশোনা, আমার ফ্যামিলি, আর ও ছাড়া আমার আর কোনো জগৎ ছিল না।
যেহেতু ওর সাথে সবসময় মানে কানেক্টেড থাকতাম, ওর সাথে রিলেশন হওয়ার পরে ফ্রেন্ড সার্কেল আড্ডা সবকিছু ছাইড়া দিছি। মানে ওরে নিয়ে যেন আমার আলাদা একটা জগৎ, আর কোনো জগৎ নাই, ও ছাড়া দুনিয়াতে আর কোনো ছেলে নাই, এরকম আমার কাছে মনে হইতো। তো আমরা 17ই মার্চ বাসায় যাই। ওই দিন কেন জানি মনে হয়েছে যে আমি ওরে হারাই ফেলবো, মানে খুব ভয় লাগতেছিল উইদাউট রিজন। তো বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমাদের কথা হয়। তো যেহেতু মানে ক্যাম্পাস বন্ধ, দীর্ঘ টাইম একটা গ্যাপ, আমি আমার গ্রামের বাসায় চলে আসি, ও আসে। তো সেই মুহূর্তে আমি হচ্ছে ওর ফেসবুকে সব পোস্টে আমি লাভ রিয়েক্ট দিতাম। বাসায় আসার পরে তো এলাকাতে আমাদের কখনোই দেখা হইতো না, যেহেতু আমাকে চেনে সবাই, আর ওরেও মোটামুটি চেনে। এলাকাতে দেখা সাক্ষাৎ করলে মানুষ নানান ধরনের কথা বলবে, তো ওই দিক দেখা করার দিক দিয়ে একটা গ্যাপ হয়ে যায়। আর সেও বাসায় গিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে, আর আমিও, আমার আম্মু ফোন চালানো একদম পছন্দ করে না, অত ফোন নিতে পারতাম না। তো আমাদের কথা আস্তে আস্তে কমতে থাকে, তার মধ্যে তো দেখা হয় না। তো হচ্ছে একটা গ্যাপ হয়ে যায় আস্তে আস্তে। তার মধ্যে ওর ফেসবুকে যেহেতু আমি সবসময় লাভ রিয়েক্ট দিতাম, তো হচ্ছে সেখান থেকে আমাকে বিভিন্ন সময়, মানে ফার্স্টে একটা মেয়ে আমাকে মানে মেসেজ করলো যে কে তুমি। বললাম কেন? বলে যে সে তোমার কে হয়? কিছু হয় না, জাস্ট ফেসবুক ফ্রেন্ড। তো সে আমাকে কিছু স্ক্রিনশট পাঠায়। পাঠানোর পরে আমি বুঝতে পারছি যে ওর সাথে মেবি রিলেশন করতে চাইছে, ওর মানে মিট করছে মেয়ের সাথে, এরকম মানে রিলেশনাল কথাবার্তা হালকা পাতলা, মানে রিলেশন করতে চায় মেয়েটার সাথে। তো ওইটা বাদ দিলাম, ওনাকে বললাম যে এরকম এরকম একটা মেয়ে তোমাকে এই পাঠাইছে, তো এটা কি সত্যি? বলে যে দেখো, ওরা সবাই আমার শত্রু, এগুলো সব মিথ্যা, তুমি কি আমাকে ট্রাস্ট করো না? বললাম, হ্যাঁ করি। দেন ওই মেয়েকেও ব্লক করে দেয় আমার কথায়। তো এর কিছুদিন পরে আবার এরকম হয়, আবার এরকম হয়, এরকম 5-6 বার হয়। 5-6টা মেয়ে আমাকে নক দেয়। যেহেতু আমি লাভ রিয়েক্ট দেই, ওরা মনে করতো যে আমি ওর গার্লফ্রেন্ড, ওই ফেসবুক থেকে দেখে। তো হচ্ছে ওখান থেকে মেয়েরা আমাকে বলতো। তো 5-6টা মেয়ে যখন স্ক্রিনশট সহ বলতো, মানে বলে এরকম, তখন নর্মালি একটা মানুষের মাথার মধ্যে ওইটা ঢুইকা যাবে যে হয়তো বা মানুষটা ভালো না, বা তার ক্যারেক্টারে প্রবলেম আছে। কারণ একজন মিথ্যা বলে, সবাই তো আর মিথ্যা বলে না, তারপরে হচ্ছে স্ক্রিনশট সহ। তো আমি ওকে অনেক ট্রাস্ট করতাম, আমাদের মধ্যে 1.5 বছর কোনো ঝগড়া হয় নাই, কিছু হয় নাই। বাট এরকম যখন হইতেছিল গ্রাজুয়ালি একের পর এক, তখন ওর প্রতি আমার একটা সন্দেহ আসে যে সবাই কি মিথ্যা বলে। আর ওরে যখন বলতাম, সে নানান ধরনের কথা বইলে আমাকে বুঝ দিত যে না, এগুলা এমনি, আমি তো তোমাকে ভালোবাসি, এগুলা এমনিতে মিথ্যা, ওরা সবাই আমার শত্রু। দেন ওদেরকে ব্লক করে দিত। তো ওই জায়গা থেকেই আমার মাথায় সন্দেহের একটা ভূত চাপে। তখন থেকে আমি ওরা আস্তে আস্তে সন্দেহ করি। আর এরকম একটা মানে অবস্থা হয়ে গেছিল, তখন যখনই কথা বলতাম তখনই ঝগড়া হইতো। তার মধ্যে যার সাথে আমার কাবিন হয়েছে, ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। কারণ ওর আম্মা তখন কি চাইছিল, ওর আম্মাও চাইতেছিল যে যেহেতু বউ এরকম করে, আমার ছেলের সাথে কথা বলে না, তো ওরা যদি একটা বেবি নিয়ে নেয় বা একসাথে স্টে করে, তাহলে মনে হয় মানে ইয়ে হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি হচ্ছে ফিজিক্যালি মেন্টালি কোনোভাবেই প্রিপেয়ার ছিলাম না, যার সাথে কাবিন হয়েছে আমি তার সাথে থাকার জন্য। তখন আমার একটা জিনিসই মাথায় ক্যাচ করছে যে আমার এই সম্পর্ক থেকে বের হতে হবে। আমি একটা মেয়ে মানুষ, আমি কোনোভাবেই 2জন মানুষের সাথে এঙ্গেজ থাকতে পারি না। তো আমি ওনাদের, তখন ওর মা চাইতো যে আমাদের একটা বাচ্চা হোক। আর আমার লাইফের একটা এম ছিল, সেই শুরুতেই বলছি যে ছোট থেকে যে আমাকে কিছু করতে হবে। আমি যেহেতু ফ্যামিলির বড়, তো চাইতো যে আমাদের বেবি হোক, বেবি হলে ঠিক হয়ে যাবে, আমরা একসাথে থাকি। তো ওইটা তো কখনোই সম্ভব না। তো সব দিক মিলাইয়া তাদের ফ্যামিলি অবস্থা আমাদের ফ্যামিলি থেকে খারাপ, ও নিজেই চলতে পারে না, যার সাথে আমার কাবিন হয়েছে দেখা গেছে। আমি প্রতিদিন হচ্ছে আমি ক্যাম্পাসে থাকতাম, দেখা যেত শুক্রবারে আমি পার্ট টাইম জব করতাম। আমি বাসা থেকে টাকা আনতাম, ওই টাকা দিয়ে হইতো না। যেহেতু আমার কাবিন হয়েছে, আমি আব্বু আম্মুকে বলতেও পারতাম না যে আমার টাকা নাই। তখন ওরা আমাকে জিজ্ঞেস করবে ও কেন টাকা দেয় না। তো আমার লজ্জা থেকে আমি বলতে পারতাম না। আমি সারা মানে এত এত ব্যস্ততার মধ্যে আমি শুক্রবার ফুল টাইম জব করতাম, পার্ট টাইম জব, ওইটা দিয়ে চলতাম। মানে এরকম মাস গেছে যে আমি ফ্যামিলিতে টাকা চাইতে পারি নাই লজ্জাতে। ওরা তো ভাবতো ওই ছেলে আমাকে দেয় যার সাথে কাবিন হয়েছে, এদিক দিয়ে ও দিতে পারে না, ও নিজে চলতে পারে না। মানে এরকম মাস গেছে আমি যে মানে আমি কোনো মাছই খাই নাই, ওই মাসে আমি কোনো মাছ খাই নাই, এত কষ্ট করছি।
তো আমার যে বয়ফ্রেন্ড ছিল, ওর ফ্যামিলি অবস্থা খুবই ভালো এবং ফিনান্সিয়ালি অনেক ছিল। সে আমাকে টাকা দিতে চাইতো, বলতো যে তোমার যা লাগে আমাকে বললো, বাট আমি তার কাছে কখনো নেই নাই। আমি এটাই বলতাম যে আমি তো আপনাকে ভালোবাসি, আপনি আমাকে বাসেন, আমাদের যখন বিয়ে হবে তখন আপনার থেকে সব নিয়ে নিব। ওরে কখনো এটা বুঝতে দেই নাই যে আমি কষ্টে আছি বা আমার টাকা লাগবে, কোনো গিফট ও দিতে চাইলো আমি কখনো নিতাম না। তো এরকম ভাবে চলতো। তো আমি যখন বাসায় যাই তখন ওরা বলে যে বাচ্চা নাও, বাচ্চা নিলে মেবি ঠিক হয়ে যাবে। তো আমার যেহেতু লাইফে বাচ্চা নিলে এটা পুরাটাই স্টপ হয়ে যাবে। আমি নিজেই বাচ্চা, আমি কি বাচ্চা মানুষ করব নাকি আমি পড়াশোনা কন্টিনিউ করব? তার মধ্যে ওর নিজের ইনকাম নাই, সে চলতে পারে না, আমাকে দিতে পারে না। তখন বাচ্চা হওয়ার পর আমাদের বাচ্চা কি খাবে, কোথায় থাকবে? তখন তো আমার যে পড়াশোনা ওইটাও যাবে। তো আমি এটা ভাবছি। তো সব দিক মিলে আবার আমি তাকে ভালোবাসি না, তার প্রতি কোনো ফিল কাজ করে না। সব দিক মিলাইয়া আমাদের আত্মীয় স্বজন মানে সবাই বসে তারপরে সবাইকে বলি, সবাই একটা সিদ্ধান্ত নেয় যে না, এরকম ভাবে তো সম্ভব না, আর তোমার সবার আগে হচ্ছে পড়াশোনা। তখন আমি ওই রিলেশনের কথা কাউরে বলি নাই, কারণ এটা বললে ওরা কেউই এটা সাপোর্ট করবে না, দেন আমার সাথে রাগারাগি করবে। তো জাস্ট ওর ফ্যামিলির কথাটা তুলে ধরছি, যার সাথে কাবিন হয়েছে। বলে না, এইভাবে সম্ভব না, তো যা হওয়ার হয়েছে তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও শুরু থেকে, দেন যত সময় যাবে তত বেশি প্রবলেম ফেস করবে। যেহেতু ও একটা ছেলে মানুষ, তুমি ওর সাথে কথা বলো না, স্টে করো না, ও নিজেও কষ্ট পাচ্ছে, তুমিও কষ্ট পাচ্ছ। আর ওদের যে শর্তগুলো আছে ওইগুলো তোমার ফ্লাপ করা সম্ভব না, সো ওইখান থেকে ব্রেক নাও। তো আমি ওনাকে ফোন করি, আমার বয়ফ্রেন্ডকে, যে দেখেন আমি তো আপনাকে ভালোবাসি আর আপনি আমাকে ভালোবাসেন, আপনি শুধু বলেন যে বিয়ে করবেন বিয়ে করবেন, কেন বিয়ে করি না আপনাকে, আপনি রাগারাগি করেন, ওই ছেলের সাথে কেন কথা বলি রাগারাগি করেন, আপনার নাকি কষ্ট হয়, আর ওরও ফ্যামিলিগত প্রবলেম আছে, নিজের প্রবলেম আছে। তো সব দিক মিলাইয়া এখন আমি সিদ্ধান্ত নিছি যে ওর থেকে ব্রেক নিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দুইজনের সাথে কোনোভাবেই থাকতে পারবো না, আমি দুজনকে ঠকাইতে পারবো না। তো বলে যে ঠিক আছে, আমি সব সময় তোমার পাশে আছি, সব সময় বলছি, সব সময় থাকবো, তোমার সাথে আমার সম্পর্ক সারা জীবন থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো পাশে আছি ঠিক আছে, তারপরেও তোমার লাইফ, আমি তোমার ভালোবাসি, তাতে কোনো ভয় নাই। তোমার লাইফ, তুমি তুমি কি মনে করো যে তুমি ওর সাথে থাকলে ভালো থাকবে? বললাম না, থাকবো না। পরে বলে আমার সাথে থাকবে? বললাম হ্যাঁ থাকবো। বলা যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওরে ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও। দেন ওকে ফোন দিয়ে আমরা পরের দিন হচ্ছে ওর বাসায় ডিভোর্স লেটার পাঠাই দিই। ওই ছেলের সাথে আমাদের ডিভোর্স হয়। তো ডিভোর্স হওয়ার পরে ওর সাথে আমার কথা হয়, তার মধ্যে বাসায় দেখা হয় না, জাস্ট কথা হয়। আস্তে 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 কেন জানি মনে হয় যে সে আমার থেকে অনেক দূরে সরে যাইতেছে, মানে যোগাযোগটা একটু কম হয়, কথা বলে না, ফোন দিলে ধরে না। তার মধ্যে ও অনেক ব্যস্ত থাকতো, ওইটা আমি মানি, ও ব্যস্ত থাকতো। তারপরেও মানে এমন কোনো দিন নাই যে আমাদের 1 মিনিট 2 মিনিট কথা হয় নাই, এরকম কোনো সিঙ্গেল ডে নাই, প্রতিদিনই আমাদের কথা হইতো। একটু রাগারাগি করলে সে রাগ ভাঙাইতো। তো এরকম ভাবে চলতেছিল। তো তার মধ্যে তো ওরে ডিভোর্স দিয়ে দেই। তাহলে ওই প্রথম যার সাথে সম্পর্কটা আপনার হয়েছিল তার সাথে আপনার এখন যোগাযোগ আছে, কিন্তু ওই যার সাথে আপনার কাবিন হয়েছিল তার সাথে আপনার ডিভোর্স হয়ে গেল, তাই তো? যোগাযোগ নাই। না, আমি বলতে চাচ্ছি ওই আপনি যেখানে থামিয়েছি আপনাকে, সেখানে আপনার প্রথম যে যার সাথে সম্পর্ক হয়েছিল জি জি তার সাথে আপনি কন্টিনিউ করছেন, কিন্তু যার সাথে আপনার কাবিন হয়েছিল সে প্রথমত আপনার কয়েকটা পয়েন্ট, একটা হচ্ছে তাকে আপনার ভালো লাগতো না, এটি একটি। দ্বিতীয়ত এখানে অর্থনৈতিক বিষয় ছিল, সে আসলে ফিনান্সিয়াল এস্টাবলিশ না, এই জায়গাটাও আপনার আমার মনে হয় আপনার মাথার মধ্যে কাজ করেছে। জি আর তৃতীয়ত আপনি যেহেতু তাকে ভালোই বাসেন না, সে তো তার তো বেবি নেওয়ার কোনো প্রশ্নই আসে না, হ্যাঁ। এই কারণে আপনি তার আর সাথে সম্পর্কটা হ্যাঁ, আগান নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বেবি নিলে আমি পড়াশোনাটা আমরা কন্টিনিউ বুঝতে করতে পেরেছি। পারবো। তো এখন যেটা হচ্ছে যে এই যে আপনি এত কিছু করছেন, এর মধ্যে আপনার সাথে কি এই যে আপনার বয়ফ্রেন্ড যার ওই প্রথমবারই আপনাদের শারীরিক সম্পর্ক হয়েছে, নাকি এরপরে আরো আপনাকে সে ইনসিস্ট করেছে বা আপনি তার সাথে নিজে থেকে গিয়েছেন? হ্যাঁ বলছি। তারপরে হচ্ছে আমরা মানে কথা বলতাম না, দেন বাসায় চলে আসি, একটা গ্যাপ হয়ে যায়। তো তার মধ্যে আমাদের কথা হয়, যেহেতু ওর সাথে আমার সম্পর্ক নাই, এখন আমি একজনের সাথেই আছি,
মানে ভালো আছি, মানে মানসিক যে একটা শান্তি, ওই শান্তিটা পাইতাম যে না এখন আমি ঠিক আছি, ওরে ভালোবাসি, ওকে বাসি না, দেন ওকে আমি মুক্ত করে দিলাম, ও ভালো থাকবে। তো হচ্ছে ও যেহেতু আমাকে ভালোবাসে, ওর সাথে কথা বলতাম কন্টিনিউ, দেন সেও আমার সাথে কথা বলতো, ওর প্রতি একটা ফিল কাজ করতো। তো সে আমাকে বলতো যে অনেকদিন দেখা হয় না, আসো, এরকম এরকম কথা বলতো। দেন আমি মানে অমত করতাম যে না, এগুলো আসলে ঠিক না, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, মানে এরকম আমি আর কি করতাম, কথা ঘুরাই নিতাম। সে নর্মালি কথা থেকে ওইসব কথায় চলে যেত, দেন আমি মানে বলতে চাইতাম না, বাট ও আর কি চাইতো ওইসব কথা। দেন তারপরে আমাদের আরো 2-3 বার দেখা হয় বলতে হচ্ছে মানে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। ওকে, ওকে। তো তার মানে হ্যাঁ, হচ্ছে যে প্রথমবার অনিচ্ছাকৃত হলেও পরবর্তীতে যে দেখাগুলো হয়েছে বা সেই সম্পর্কগুলো আপনাদের মধ্যে হয়েছে সেটাই ইচ্ছাকৃত ভাবে ছিল আপনার। হ্যাঁ, সে বলতো যে আমরা তো বিয়ে করে নিবো, আর তুমি আসো, আমি আজকেই বিয়ে করি। ওকে, এই যে বিয়ে করার ব্যাপারটা এটা করছিলেন না কেন? মানে আপনি তো সবই করলেন, আপনি একজনের সাথে কাবিন থাকা অবস্থায় আরেকজনের সাথে গিয়ে দেখা করলেন, তার সাথে সম্পর্কে জড়ালেন, কিন্তু বিয়েটা করছিলেন না কেন? এই বারবার শুধু কথার মধ্যেই ছিল বিষয়টা। না না, মানে সম্পর্ক, হ্যাঁ, তার মধ্যে বিভিন্ন মেয়ের আমাকে মেসেজ পাঠায় স্ক্রিনশট সহ। তো সেসব আমি জিজ্ঞেস করি, দেন জিজ্ঞেস করার পরে সে আমাকে বলে যে তুমি আমাকে সন্দেহ করো, তুমি আমাকে ভালোবাসো না। তো তার মধ্যে আমি বলি, দেখেন, আপনি কি আমার সাথে মজা করেন বা টাইম পাসের উদ্দেশ্যে রিলেশন করেন? এরকম যদি হয় আপনি আমাকে বলে দিতে পারেন। পরে সে আমাকে বলে যে ডু ইউ নো, এতদিন কারোর সাথে মজা করা যায় না, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। সো কে কি বললো তা তো মাথায় নেওয়ার কোনো দরকার নেই। তো আমি বলতাম যে সবাই তো আর মিথ্যা বলে না, তারপরে প্রুফ সহ। এরকম একের পর এক কন্টিনিউ হইতেই থাকে। দেন আমিও এরকম হয়ে গেছিলাম, তার আইডিতে যে মেয়েরা ওরে বেশি রিকোয়েস্ট মানে দেয়, লাভ দেয়, কমেন্টস করে, আমি তাদের রিকোয়েস্ট পাঠাইতাম। ওর ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলে জানতাম ও কোথায় আছে, মানে যাচাই করতাম আর কি, যে সে কি আমাকে সত্যি বলতেছে নাকি মিথ্যে বলতেছে। তো ওইসব দিকগুলা ওর কাছে এক সময় মানে তিক্ত হয়ে যায়। মানে ও শুধু বলতো যে তুমি আমাকে ভালোবাসো না, সন্দেহ করো। এরকম হয়ে গেছিল যে সিচুয়েশন, যখনই ওর সাথে কথা বলতাম তো তখনই আমাদের ঝগড়া হইতো, অনেক ঝগড়া হইতো। সে আমাকে উল্টাপাল্টা বলতো, আমি উল্টাপাল্টা বলতাম, গালাগালিজ করতো, বলতো যে সম্ভব না, তোমার সাথে থাকো। তো ততদিনে আমি ওরে অনেক বেশি ভালোবেসে ফেলি, অনেক বেশি উইক হয়ে যায়। আমার মনে হইতো যে ওরে ছাড়া আমি মানে একদিনও বাঁচতে পারবো না, আমার শরীর এত খারাপ হয়ে যাইতো 1-2 দিন কথা না বললে। যেহেতু আমি আর কারোর সাথে এঙ্গেজ ছিলাম না, ওর জন্য আমি সব ছেড়ে দিলাম, আমার ফ্রেন্ড সার্কেল, নিজের লাইফে এত বড় ক্ষতি হইলো। মানে সব দিক মিলায় ওর প্রতি অনেক বেশি উইক ছিলাম। তো আমার মনে হইতো ও যে অন্যায় করতো, অন্যায়গুলো আমি মাইনা নিতাম, যে চ্যাটিং ফ্যাটিং যা আছে, মিট করা। তো বলতাম যে সবাই তো একরকম থাকে না সব সময়, হয়তো এক সময় ঠিক হয়ে যাবে। ওরে সুযোগ দিতাম, বলতো যে হ্যাঁ আর এমন করব না, আর ওই মেয়ের সাথে কথা বলবো না, আমি তোমার সাথেই থাকবো সারা জীবন, এরকম করতো। দেন দেখা যেত আবার এমন করতো। তো আমি তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত। আমি এটা মনে করতাম যে আমি দেখি আমি সহ্য করে ওরে ভালো করতে পারি কিনা, ওরে একটু সুযোগ দেই, ভুল তো সবাই করে, ও ঠিক হয় কিনা, এরকম ভাবে দেখতাম, সহ্য করতাম। মানে এক পর্যায়ে এরকম সিচুয়েশন হয়েছে যে আমি মানে ফিজিক্যালির চেয়ে মেন্টালি অনেক বেশি অসুস্থ হয়ে যেতাম, অনেক বেশি আমাকে স্যালাইন দেওয়া লাগতো ওর সাথে একদিন কথা না হইলে। তো এইসব নিয়ে ঝগড়া হইতো, তার মধ্যে মানে বিভিন্ন ধরনের মানুষ প্রমাণ সহ তথ্য দিত, বলতো যে আপনি কার সাথে আছেন, আপনি কি জানেন ওর কত মেয়ের সাথে রিলেশন, মানে এরকম ধরনের কথা। তো এসব ধরনের কথা যে মানুষের আমি এত ভালোবাসি, শুনলে খারাপ লাগবে, কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। ওরে যখন জিজ্ঞেস করতাম সে আমাকে ব্লক করে দিত, ব্লক করে 2-3 দিন রাখতো, ফোন থেকে ব্লক করতো, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব জায়গা থেকে ব্লক করে দিত। আমি আবার পাগলের মতো হয়ে যেতাম, আবার বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে ওরে ফোন দিতাম, ওর কান্নাকাটি করতাম, বলতাম যে আর এমন করবো না, আর সন্দেহ করবো না, আপনি করেন। দেন ও হচ্ছে যদি কারোর সাথে মিট করে সে কখনো মানে ওর ডাটা অন রাখে না। দেখা যায় তো অনেক রাত্রের বেলা সে অনলাইনে আসে না, অনেকক্ষণ 12 ঘন্টা 13 ঘন্টা 9 ঘন্টা অনলাইনে নাই। ওরে যখন ফোন দিতাম ফোন কাইটা দিত, ব্লক করে দিত। দেন জিজ্ঞেস করলে উত্তর দিত না, বলতো যে তুই কে, তরে কেন বলবো, আমি আমার মার কাছেই কোনো জবাব দিয়ে করি না, তুই তুই তো অনেক দূরের মানুষ, আমার কাছে কারো ইমোশনের মূল্য নাই। তো বলতাম যে আপনি কি আমাকে বিয়ে করবেন না?
তার মানে আপনি আমাকে ভালোবাসেন। এতদিন এগুলা কি ছিল? এগুলো সব প্রতারণা ছিল, তাই না? বলে যে বিয়ে করব নাকি ওইটা পরের ব্যাপার, এখন কথা বলতেছি আগে কেমন ছিলাম, আগে কি ছিলাম ওইসব তো দেখার দরকার নাই। আমি এখন কেমন, এখন কি করি ওইসব দেখো। আগে তো অনেক কিছুই মানুষ করে, আমার এখন বর্তমানটা দেখো। বললাম তাহলে আমাদের বিয়ে? বললেন যে, বলে যে বিয়ে যদি কপালে থাকে তাহলে হবে, আর না থাকলে নাই। অত তো ভাবার কিছু নাই, মানুষের জীবনে অনেক কিছুই হয়। যদি আমার সাথে ভালো না থাকো, নিজের মতো শুরু করো, নিজের মতো করে বাঁচো, এত প্যারা দেওয়ার কিছু নাই। আর আমি এত প্যারা নিতে পারবো না। মানে এরকম ভাবে মনে হয়েছে যে সে আমার সাথে ব্রেকআপ করতে চায় বা আমার সাথে থাকতে চায় না। তো এরকম দেখা গেছে যে মাসে 36 বার 37 বার আমাকে সে ব্লক করতো। আর প্রতিবারই আমি অসুস্থ হয়ে যেতাম। প্রথম যেদিন ব্লক দিছিল ওই দিন 17 দিন সিক ছিলাম, এমনকি হসপিটালে অব্দি নেওয়া লাগছে। তো হচ্ছে এমন আস্তে আস্তে দেখি যে নর্মাল একটা কথা, যে আপনি কি করেন, কোথায় আছেন, এটা যদি বলতাম সে ভাবতো আমি সন্দেহ থেকে বলি। কোথায় আছি মানে, কোথায় আছি মানে কি, তার মানে কি তুমি মনে করো আমি অন্য মেয়ের সাথে আছি, তাই না? সব প্রশ্ন করো এজন্য। তো আমি নর্মালি কথা বলতে পারতাম না, সে নেগেটিভ দিকে নিয়ে তার মতো করে সে আমাকে মানে ইগনোর করতো, ব্লক দিত, মানে কথা না বলতে চাইলে যেরকম হয় আর কি, সম্পর্ক না রাখতে চাইলে এরকম। তো আমি অনেক কান্নাকাটি করতাম যে দেখেন আপনি এমন কইরেন না, আপনি এমন করলে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, আমি আপনার সাথে থাকতে পারি না। আমার, আপনি তো বুঝছেন আমি আপনার প্রতি কতটা দুর্বল হয়ে গেছি। আপনি আমাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসছেন। আমি যেখানে এক ওয়াক্ত নামাজ না পড়লে আমাকে স্বপ্নে দেখানো হইতো, আমি কেন নামাজ পড়ি নাই, সেজন্য আপনার জন্য আমার এত পরিবর্তন, লাইফে এত কিছু হইলো। এখন যদি আপনি আমাকে ছাইড়া যান আমার কি হবে? আমি তো একটা মেয়ে মানুষ। আমার ইন্টেনশন ছিল ওরে যেইভাবেই হোক বুঝাইয়া, মানে ওয়েট করা লাগলে করব, আমরা বিয়ে করে আল্লাহর কাছে সবকিছু তওবা করে নিব, যেন আল্লাহ আমাদের মাফ করে দেয় আর সুন্দর একটা জীবন হয় এরকম। বাট ওরে কিছুতে বুঝাইতে পারি নাই। তখন ও আমাকে বলে একদিন যে ঢাকা এসো। বললাম আচ্ছা ঠিক আছে। তো আসলাম। আমি বললাম কেন? শুধু বলে যে ঢাকা আসো, ঢাকা আসো। অনেকদিন যাবত বলতেছে, দেন গেলাম। বলে যে দেখা করব। তো ওই দিন দেখা হইলো। দেখা হওয়ার পরে আমি হচ্ছে ক্লাস করতেছিলাম, অনলাইনে ক্লাস চলে। তো অনলাইন ক্লাস চলাকালীন সময় তার ফোনে লক থাকে না। তো সে কি করে আমার হাত থেকে না ফোনটা নিয়ে ওর সাথে আমার যে মেসেজিং ছিল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফোন, সবকিছু থেকে ও সব মানে ডকুমেন্টস আর কি ডিলিট করে দেয়। তো আমি বললাম আপনি সব ডিলিট কেন করলেন? বললো যে এমনিতে করছি, তুমি আমাকে প্যারা দাও এইসব বারবার পড়ো, সেজন্য তুমি যেন ভালো থাকো আমি ভালো থাকি, অন্য কোনো ইয়ে না। আমি বললাম সব কেন করেন? আপনার সাথে যখন কথা না হয় আমি মেসেজ গুলো পড়ি, আমার ভালো লাগে, কারণ আপনি তো অনেক ব্যস্ত থাকেন। তো আমি বললাম আপনার ফোন দেন। ওনার ফোন আমি সবসময় চেক দিতাম যখনই দেখা হইতো। ওই দিন ও আমাকে ফোন দিছে, দেওয়ার পরে একটা কল আসছে, ভিডিও কল। তো আমি দেখতেছি একটা স্পষ্ট একটা মেয়ে বেডের মধ্যে শুয়ে আছে, ওই মেয়েটা কল দিচ্ছে। দেন ও না আমার হাত থেকে ফোনটা নিয়ে জোর করে বলে যে হ্যাঁ দোস্ত, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম মানে কানে ধরছে ফোনটা। ভিডিও কল তো কানে ধরার কথা না। তো ও রাইখা দিত। তখন আমি একটু লাউডলি বললাম যে কে ফোন দিছে দেখি, ফোন দেন। তো ওইটা তখন লাইন ছিল ফোনে। তো সে ফোনটা কাইটা দ্রুত বলে যে তুমি লাউড কেন করলা? এখন আমি কি জবাব দিব, কি জবাব দিব? তখন আমি ওই দিন বললাম দেখেন আপনার আমি কখনোই কিছু বলি নাই, ফোনে অনেক রাগারাগি করছি, বাট সরাসরি যখন দেখা হইতো আমি আপনাকে কখনো এইসব কিছু বলতাম না যে আপনি এসব কেন করছেন। কিন্তু মনে হয় যে এখন আপনাকে বলা দরকার। আপনি আমাকে রেখে অনেক মেয়ের সাথে দেখা করছেন, কথা বলছেন, আর অনেক বাজে কথা শুনছি, সেসব আমি বলতে চাই না। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, কিন্তু আপনি বলেন আমি তো একটা মেয়ে মানুষ, আপনি আমার লাইফের ক্ষতি করছেন না শুরু থেকে, আপনি বলেন। বলে যে ওসব এখন বলতে চাই না। তো হ্যাঁ তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তোমার মেন্টালি আমার মেন্টালিটি ম্যাচ করে না। আমাদের যদি বিয়ে হয় তাহলে 3 মাসও থাকবে না, ডিভোর্স হয়ে যাবে। বললাম তো আগে কেন ছিল? আগে কেন আমাদের ঝগড়া হইতো না? কারণ আগে ছিলেন আপনি অন্যরকম, এখন আপনি অন্যরকম হয়ে গেছেন। তো এখন আমার কি হবে? এই যে লাইফের ক্ষতি করলেন, শুধু ক্ষতি না, আমি তো ঠিক মতো পড়াশোনা, আমার জীবন কিছুই চলে না, এলোমেলো হয়ে গেছে সব। আমি এখন কি করব বলেন? আর আমি আপনাকে বলি, আপনি কি করছেন না করছেন জানি না, অনেক কথাই শুনছি প্রুফ সহ। বাট আপনার যদি অন্য কেউ থাকে আপনি আমাকে বইলা দেন, আপনি এরকম ভাবে আমাকে ঝুলাই রাখেন না। আমার তো একটা জীবন, আমি একটা মানুষ, আমি অসুস্থ হয়ে যাই আপনার এরকম ব্যবহারে। তো আমি তাকে সারাদিনও কল দিতাম না। রাতে যদি কথা বলতে যেতাম, একটা মেসেজের রিপ্লাই 20 মিনিট 30 মিনিট পরে দিত, তাও আমি ওর ওর আইডিতেই বসে থাকতাম।
তো এরকম হয়েছে, তাও কথা বলার জন্য বসে থাকতাম। আমি চাইছি যে সম্পর্কটা ঠিক হোক, বিয়ে করে নিলে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। আমার ছিল পরিকল্পনা ওইটা, যে সব সহ্য করে দেখি যে সব ঠিক হয় নাকি। তার মধ্যে অনেকে ওর ক্ষতি করতে চাইছে, আমি ওরে বাঁচাইছি, বিভিন্নভাবে তথ্য দিছি। তো সে মানে এরকম যখন ডিলিট করে দেয়, তখন ওই দিন আমার মনে হয়েছিল যে সে আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। তো অনেক কান্না করি, বাসায় আসি। দেন আমি বললাম যে বাসায় আসলাম নাকি, একবার তো জিজ্ঞেস করলেন না বাসায় আসছি কিনা। তখন সে আমাকে ব্লক করে দেয়, বলে যে পরে কথা বল, এটা বলে আমাকে মেসেঞ্জার থেকে ব্লক করে দেয়। তখন 2 দিন পর আমি ভাবছি যে মনে হয় রাগ হয়েছে, সেই জন্য ব্লক করছে। 2 দিন পর নাম্বারে ফোন দেই, বললাম যে আমি তো কিছু বলি নাই, শুধু বলছি তো আপনি একবার বলেন নাই বাসায় আসছি কিনা, তো এটা কি আমার অন্যায়? বলে যে দেখো নিজের মতো থাকো, আমার আমার কিছুই ভালো লাগে না এখন, আমি তোমার নাম শুনতে পারি না, আমার বিরক্ত লাগে তোমার, তুমি কি বুঝতে পারো? আমার তোমার সাথে কন্টিনিউ করা সম্ভব না, আর রিলেশন এখন কোনো মতেই সম্ভব না। 2-4 মাস ব্লক লিস্টে থাকো, তারপর যদি ইচ্ছা হয় তখন আনব্লক করবো। এরকম। তো পরে আমি আবার কল দিই নাম্বারে, যে দেখেন আমি অসুস্থ হয়ে যেতেছি, পারতেছি না, আপনি আনব্লক করেন, আমি আর আপনাকে কিছু বলবো না, মেসেজ দিব না। তো সে এটা বললে নাম্বার থেকে ব্লক করে দেয়, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়। তো আমার তখন ওইরকম সিচুয়েশন ছিল, খুব বেশি অসুস্থ হয়ে গেছি। তো তখন আমি ঢাকায়, আমার পরীক্ষা চলে, আমি একটা পরীক্ষাতে সেন্সলেস হয়ে গেছিলাম। ওই পরীক্ষাটা ঠিকভাবে দিতে পারি নাই, মানে পড়ি না ঠিক মতো, খাই না, ঘুমাই না, মানে খুবই অসুস্থ হয়ে গেছি। তো ঢাকাতে দেখার কেউ নাই। তো হচ্ছে তার মধ্যে আমার আম্মুকে না কেউ ফোন করে, ও তার মধ্যে হচ্ছে আমার মনে হয়েছে যে আমাদের রিলেশন তো কাউরে জানাই নেই। তো আমি বললাম যে এখন মনে হয় যে জানানো উচিত, এতটুকু করার পরে সে আমাকে উইদাউট রিজন ছাড়া সে মানে চলে যেতে চাইতেছে, আমার মনে হয় যে জানানো উচিত। তো তার যে ভাই ছিলেন, ওই ভাইকে আমি ফোন দেই, ওনার আপন ভাই, যে ভাইয়া এরকম এরকম আপনার ভাই তো এই করছে, এখন আমি কি করবো ভাই আপনি বলেন, আমি কি কোনো স্টেপ নিব ওনার বিরুদ্ধে, নাকি আমি কি করব? বলে যে দেখো বোন, তুমি বাসায় চলে আসো, ও তো একদম ঠিক করে নাই, এটা অন্যায়, আমরা বাসায় আছি, আমাদের মানুষ আছে, আমরা সবাই একসাথে বসি, বসে একটা সলিউশনে আসি। তারপর ওর ভাই আমাকে সান্ত্বনা দিচ্ছে। তো আমার আম্মুকে আবার তার মধ্যে আমি বলছি যে আপনি যদি এমন করেন আমি আপনার বিরুদ্ধে স্টেপ নিব, আমার কাছে সব প্রুফ আছে, স্টেপ নিব, আপনি এরকম কেন করবেন? আমার তো এটা অন্যায় আপনি দেখাবেন, আমি তো কোনো অন্যায় করি নাই, আপনি না দেখায় কেন এরকম করতেছেন? আমি তো অনেক বেশি অসুস্থ হয়ে গেছি, আমি আপনার সাথে থাকতে পারবো না, আপনি যা বলেন তাই হবে, আপনি সম্পর্ক করেন, আমি তাও কিছু বলবো না। মানে এরকম ছিল যে ও যদি অন্য সম্পর্ক করে আমি ওরে কিছু বলবো না, মানে এতটাই উইক হয়ে গেছিলাম ওর প্রতি। তো ভাইয়া বললাম যে আপনারা যদি কোনো স্টেপ না নেন, তাহলে কিন্তু আমি নিজে থেকে স্টেপ নিব ওনার বিরুদ্ধে, তারপর দেখবো উনি কেন এমন করলেন। আমি তো একটা মেয়ে মানুষ, আর এটা তো কোনো ছেলে খেলা না, ওনার সাথে আমি জোর করে রিলেশনে যাই নাই, বরং উনি পাগলামি করছে, উনি বাধ্য করছে, সেজন্য আজকে আমি ওই জায়গা থেকে এই পজিশনে আসছি। তো বলে তুমি বাসায় আসো, তারপর দেখতেছি। তার মধ্যে আমি যখন বললাম স্টেপ নিব, সে হয়তো বা ভয় পেয়েছিল, আমার আম্মুকে ফোন করে বলে যে আন্টি আপনার মেয়ের সাথে তো আমার দীর্ঘদিনের রিলেশন, তো মনে হয় যে এখন আর কন্টিনিউ করা সম্ভব না, সে পাগলামি করে, সে শুধু আমাকে সন্দেহ করে, তো ওকে আপনি ঢাকা থেকে বাসায় নিয়ে আসেন, সে যেন কোনো ধরনের স্টেপ না নেয়, উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত না নেয়। তো আম্মু আমাকে বাসায় নিয়ে যায়। তো ওর ভাইরা বলছে সিদ্ধান্ত নিবে, তো ওনারা কোনো সিদ্ধান্তই নেয় না, একসাথে বসেও না, যে কি প্রবলেম আমরা দেখি। তখন 1 মাস ওভার হয়ে যায়, আমরা ওর আরেকটা গার্জিয়ানকে জানাই। জানানোর পরে মানে ওনারা আর কি আমাকে আর আমার আম্মুকে ডাকাইছে, ওনার একজন গার্জিয়ান আর ওনার ভাই আসছে। তো আমাকে বলে যে কি হয়েছে বলো। আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, দাদু আছে। আচ্ছা, আপনি কি ছোট সবার না বড়? না, আমি সবার বড়। সবার বড়। জি। তো এই যে এত কিছু ঘুরতেছে আপনার লাইফে, তো আপনার বাবা কিছুই জানেন? আমার আব্বু জানে না, কারণ আমার আব্বু জানলে মানে আমাকে আর আমার আম্মুকে বাড়ি থেকে বের করে দিবে। এই জন্য আপনার বাবা কিছু জানতেন না, কিছুই জানতেন না। ওকে। আপনি এই জন্য আপনার মাকে নিয়ে সেখানে গেলেন, জি। তারপরে কি হলো? তারপরে ওনারা আমাদের সব কথা শুনলেন, বললো যে বলো তোমার কি হয়েছে, শুরু থেকে বললাম, ওর কাহিনীও বললাম। বলে যে আসলে
ওরে খুব ভালো জানতাম, ওরে তো ঢাকাতে আমরা পড়াশোনার জন্য পাঠাইছি বা কেরিয়ার গঠনের জন্য, কারো জীবন নষ্ট করার জন্য পাঠাইনি। আর তোমার সাথে সে যা করছে সম্পূর্ণই অন্যায় করছে। আমরা এর বিরুদ্ধে স্টেপ নিব, তোমাকে একটা সমাধান দিব, তুমি ভালো করে পড়াশোনা করো। আর ওরে তো আমরা এখনো বিয়ে করাই নাই। আর আমাদের বাড়ির বউরা সবাই অনেক শিক্ষিত, পড়াশোনাটা ঠিক রাখতে হবে। আর আমাদের সাথে যেহেতু আসছো, মানে একটা কমপ্লেন করছো, আর কমপ্লেনটাও যথেষ্ট মানে যুক্তিসঙ্গত, সেই কাজটা ঠিক করে নাই, যেহেতু আমাদের পরিবারের সন্তান। তো ভালো করে পড়াশোনা করো। ওরা এখন বিয়ে করাই নাই, ওর জন্য অপেক্ষা করো, আমাদের সাথে যোগাযোগ আসতে থাকবে। ওর সাথেই যখন বিয়ে করাবো তখন তোমার সাথে যোগাযোগ করব, সেটা ওর গার্জেন আমাদের বলে। তো বললাম যে আচ্ছা তাহলে ওনার সাথে কথা বলাই দেন, উনি যেন আমাকে আনব্লক করে বা কন্টিনিউ যাতে করে সম্পর্কটা নর্মালি এরকম করাই দেন। বলে যে আমাদের সাথে যোগাযোগ হইলে ওর সাথে কেন কথা বলা লাগবে। বললাম এটা কেমন কথা, ওর সাথে কথা না বললে সম্পর্কটা থাকবে কি করে, আমি তো একাভাবে সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না। বলে যে আমাদের মুখের কথা এটা। তখন বুঝতে পারছি যে মানে একটা সান্ত্বনা আর কি দিচ্ছে এরকম টাইপের। তারপরে হচ্ছে ওনার সাথে কথা, এরপরে হচ্ছে ওনার সাথে মানে যেভাবেই হোক অনেক স্ট্রাগল করে একবার দেখা করছি। দেখা করার পরে লাস্ট মিট যেদিন হয়েছে আমাদের 21শে অক্টোবর, সেদিন হচ্ছে উনি বলে যে দেখো, হ্যাঁ এই বছর 21শে অক্টোবর। জি। ওকে, তারপর সে আমাকে মানে আমি ওর এতটাই ভালোবাসি যে আমি যে নিজে যে প্রতারিত, আমি যে নিজে ঠইকা গেলাম। তারপরে ওরে যখন দেখি আমার মনে হয় যে আমার সাথে কিছুই হয় নাই, সব মিথ্যা, ও একমাত্র সত্য, সবকিছু মিথ্যা, আমি কিছুই বলতে পারি না ওর সামনে। তো ও আমাকে বলে দেখো অনেক কিছু হয়েছে, তো তোমাকে ভালোবাসতাম, একটা সম্পর্ক ছিল, এখন আর সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব না। তো হচ্ছে তুমি তোমার মতো থাকো, আর তোমার প্রবলেম হচ্ছে তুমি সন্দেহ করো, আর তোমার আর কোনো প্রবলেম নেই। আর তোমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তুমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কেন কথা বলবা। তুমি হচ্ছে আমার ওয়াইফ হবা, আমার গার্লফ্রেন্ড হবা, আর তুমি আমার কথা শুনবা, ওদের সাথে কেন কথা বলা লাগবে, ওদের কেন জানানো লাগবে। আমি বিয়ে করার পর সবাই জানবে, আগে কেন জানবে। তো আমি বললাম যে আচ্ছা বলছি, ওরা তো আপনার ফ্যামিলি মেম্বার, আর বাহিরের মানুষ তো জানে নাই। বলে যে না এটা না, আর সন্দেহ করো ঠিক আছে, আমার মেন্টালিটি হচ্ছে এরকম, আমি 10টা মেয়ের সাথে রিলেশন করব, আমি 10টা মেয়ের সাথে কথা বলবো, ডেটিং করব, সব করব, বাট দিন শেষে তো আমি তোমার কাছে আসি। তোমার এটা মানতে হবে, তোমার ওইরকম মেন্টালিটির হতে হবে যে 10জনের সাথে করুক না, তাতে কি, সে তো আমার। তো আমি বললাম আপনার বউ যদি বিয়ের পরে এরকম করে আপনি কি পারবেন। বলে যে দেখো এত থাক, ওইগুলা বলার দরকার নাই, এখন তুমি আমাকে মাফ করে দাও, তোমার মতো থাকো, আর আমাকে হচ্ছে আমার মতো থাকতে দাও, আমাদের আর কখনোই দেখা হবে না, ভালো থাকো, তুমি আমার চেয়ে ভালো ছেলে পাবা। এটা বললো, ও চলে গেছে। এটাই এই অক্টোবরে। জি। তো তারপরে কি আপনার তার অভিভাবকদের সাথে আবার যোগাযোগ করেছেন, যে আপনারা তো কথা দিয়েছিলেন? আসলে মানে ভাই আমি আজকে যে এখানে আসলাম, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মানে আমি তো অনেক ছোট, আমার ভিতরে যে মানে কষ্টটা ওইটা শেয়ার করার জন্য আসলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমি কোনো খারাপ মেয়ে না, আমি ওরে অনেক ভালোবাসি, আমার মনে কখনো কোনো খারাপ চিন্তা ছিল না। বাট লাস্টের সিচুয়েশনটা এরকম হয়েছে যে ও মানুষের কথা শুনছে, আর ও এটা বিশ্বাস করছে যে আমি ওর শত্রু, আমার সাথে ওর কথা বলা যাবে না, কথা বললে ওর লাইফের রিস্ক হবে। মানে আমাকে ট্রাস্ট না করে অন্য মানুষকে ট্রাস্ট করছে। আমার এখন মানে প্রতিটা দিন এখন মানে এত কষ্টে যায় আমি বুঝাতে পারবো না। আমি যখন ঘুমাইতে যাই মানে আমার কিছুই ঠিক নাই, মানে এক কথায় একটা পাগল একটা মানুষ যেভাবে চলাফেরা করে আমি ওইভাবে চলাফেরা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন নিজের মধ্যে কোনো ফিল পাই না, ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, মানে ভালোবাসা বলে যে কিছু একটা আছে, মানে একটা রোবটের মতো বাইচাছি। আমি এখন বাসায় যাই না, বাসায় গেলে আম্মুর কথা শুনলে আমার এখন খারাপ মানে বিরক্ত লাগে, কারো দেখতে পারে ইচ্ছা হয় যে সারাদিন একলা রুমে থাকি, মানে আমি কি করি, অন্ধকার রুমে একা বসে থাকি, কারোর সাথে কথা বলি না, যখন যা ইচ্ছা তাই করি, সকালের খাবার রাতে খাই, মানে আমার লাইফটা এরকম হয়ে গেছে, মানে আমার কিছুই ভালো লাগে না, মনে হয় যে আমি পাগল হয়ে যাব। মানে কান্না করতে করতে আমার ডান চোখে প্রবলেম হয়ে গেছে, চোখে একটু কম দেখি। ওকে, সো আমরা পুরো ঘটনা শোনার পরে
আমরা আমাদের যারা এখানে গেস্ট আসেন যাদেরকে কিছু প্রশ্ন করে থাকি, খুব সহজ সরল প্রশ্ন, আপনাকেও সেটা করব। তার আগে আমি যেটা প্রশ্ন করেছিলাম যে এই যে আপনি যেহেতু তার গার্ডিয়ানের সাথে আপনি এবং তার মা কথা বলে এসেছিলেন, তো এই যে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার লাস্ট 21শে অক্টোবর কথা হলো, তারপরে কি আপনি তাদের গার্ডিয়ানের সাথে আর যোগাযোগ করেছিলেন? ভাই আমি যোগাযোগ করি নাই, কারণ আমি এটা জানতে পারছি যে সে নাকি একজনকে বলছে যে আমি তার যোগ্য না, এরকম টাইপের। আর সে নাকি মানে একটা খারাপ একটা ওকে ওকে মানে এ করছে যে সে যাকে ছেড়ে দেয় তাকে নাকি দ্বিতীয়বার সে ওকে চান্স দেয় না, এরকম টাইপের। তো আমার আত্মসম্মানের জায়গা থেকে আমি তার সাথে মানে ইয়ে করি নাই। কিন্তু এটা না যে আমি তাকে মিস করি না বা তার ছাড়া অনেক ভালো আছি। আমি এখনো আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, কিন্তু ওই কথাটা শোনার পর আমার মানে নিজেকে এত বেশি ছোট মনে হয়েছে যে ওর সামনে গিয়ে যে দাঁড়াবো আচ্ছা ওইটার যোগ্য আমি এখন নিজেকে মনে করি না। ওকে, বুঝতে পেরেছি। তাহলে আপনার জীবনের গল্প থেকে বা আপনার এই ভালোবাসার গল্প থেকে আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় যে এই সম্পর্ক হওয়া, এই সম্পর্কর আজকের পরিণতি সবকিছু শেষে কি মনে হয় আসলে জীবনে ভুলটা কোথায় করেছিলেন? কোন ভুলটার কারণে আজকে আপনাকে এই পরিস্থিতির সামনে এসে মুখোমুখি হতে হলো? পেয়েছেন উত্তরটা কখনো? ভুলটা হচ্ছে একটা সন্তান যখন বড় হয় তখন তার ফ্যামিলিতে মায়ের অবদান থাকে সবচেয়ে বেশি। তো গার্জিয়ান, অ্যাজ এ গার্জিয়ান হিসেবে অবশ্যই বাবা মায়ের অ্যালার্ট থাকতে হবে, কারণ একটা ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমার মানে এতটুক হয়েছে আমার সাথে। আর অতটুক হওয়ার পর আমি নিজেও বুঝি নাই, যেহেতু শেয়ার করি নাই, একজন মানুষকে ভালোবাসছি এবং তারে আমি ট্রাস্ট করছি। অবশ্যই ট্রাস্ট করার আগে মানে ওই মানুষটা কেমন তার সম্পর্কে ডিটেলস যাই না, তারপরে হচ্ছে রিলেশনে যাওয়া উচিত আমি মনে করি প্রত্যেকটা মানুষকে। রাইট। তো দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কাছে এই যে আপনার একজনের সাথে কাবিন হয়েছিল এবং সেই লোকটাকে বিয়ে করেছে, তার সম্পর্কে আর কোনো খোঁজ খবর রেখেছেন, কখনো জেনেছেন? না, সে মনে হয় বিয়ে করে নাই। আচ্ছা, সেইখানে সেই ভদ্রলোকও আপনার জন্য পাগল ছিল, আপনার কান্নাকাটি করেছে, আপনি বলেছেন যে আপনাকে পাওয়ার জন্য, জি। কিন্তু আপনার তার প্রতি কোনো রকমের অনুভূতি কাজ করতো না। না। আপনার অনুভূতি কাজ করতো একজন মানুষের প্রতি, যার কাছ থেকে আপনার মনে হয়েছে যে প্রথমত আপনার গল্পের মধ্যে যে বিষয়টা ছিল যে হ্যাঁ। কিছু একটা সাপোর্ট পাওয়া যেতে পারে, হ্যাঁ। হ্যাঁ, এই ব্যাপারটা ছিল। তার মানে কি আমরা আসলে একটা জিনিস হচ্ছে যে আমাকে কে বেশি ভালোবাসে সেটা নয়, আসলে আমার কাকে ভালো লাগে সেটাকে আমরা প্রায়োরিটি দিই, তাই তো? জি জি। ওকে। এরপর অর্থনৈতিক একটা বিষয় চলে আসলো, যেখানে হচ্ছে যে আপনার যার সাথে কাবিন হয়েছিল সে আসলে সচ্ছল ছিল না, তার পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না, এটি একটি প্রধান বিষয়। আর এইদিকে যাকে আপনি পছন্দ করেন বা যার সাথে আপনার সম্পর্ক, তার ক্যারেক্টার যে খারাপ সেটা আপনি জানতেন, কিন্তু তারপরও সে যেহেতু সচ্ছল, আপনার একটা ইয়ে ছিল যে না, এটা আমার ফ্যামিলির সাথে যাচ্ছে। না, এতটুকু যেহেতু হয়ে গেছে ওনার সাথে আমার, তো আমি চাইছিলাম যে মানুষ তো সবসময় একরকম এতটুকু থাকে হওয়ার না। পেছনেও কিন্তু আপনার রিজন ছিল ওইটাই, কারণ আপনি তো আপনার ওই যার সাথে কাবিন হয়েছে তিনি সচ্ছল না, এই ব্যাপারটা কিন্তু আপনি আমাদেরকে স্পষ্ট করেছিলেন যে তাকে ভালো লাগতো না আপনার। জি, শুরু থেকে তো ওনার সাথে আমার রিলেশন ছিল, মানে একটা রাইট ভালো লাগা কাজ করতো। রাইট। তখন ওনার ফ্যামিলি সম্পর্কে জানি, দেন দেখি যে ওনারা ভালো আছে। হ্যাঁ, মানে এই ব্যাপারটাও আপনার মাথার মধ্যে কাজ করেছিল। তার মানে আমাদের কি অর্থনৈতিক জায়গা থেকে আমরা চিন্তা করি যে যে সচ্ছল সে আমাকে ভালো রাখতে পারবে। তার মানে এখানেও একটা ভুল ছিল, মানে সচ্ছলতাই মানে বা অর্থনৈতিক ভাবে আমরা সচ্ছল মানে যে আমরা মনের দিক থেকে আমরা ভালো, এটা ধরে নেওয়ার কোনো অপশনটা নাই। আপনি তো আপনার জীবন থেকে এটা শিখেছেন। জি ভাই, আমি আর একটু কথা বলতে চাই। বলেন। সেটা হচ্ছে আমার যে মানে বয়ফ্রেন্ড ছিল, ওর মানে ওর সম্পর্কে তো অনেক কথা বলছি ওকে। আমি লাস্ট বলছিলাম যে আপনার কি অন্য কারোর সাথে রিলেশন আছে বা কি, তো সে আমাকে বলে দেখো আমার কারোর সাথে রিলেশন নাই, আর প্রেম ভালোবাসা বলতে দুনিয়াতে কিছুই নাই, এগুলা হুদাই। মানে কিসের জামাই কিসের বউ, আগে হচ্ছে নিজের লাইফ, তারপরে হচ্ছে ওইসব। আমি ওইসব নিয়ে ভাবি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি রিলেশনে ট্রাস্ট করি না। আর আমি তো বিয়ে করি নাই, বিয়ের আগে যদি মনে হয় তুমি আমার জন্য পারফেক্ট, দেন তোমার সাথে যোগাযোগ করব। কিন্তু হচ্ছে মানে যাকে আমি ভালোবাসি তার সম্পর্কে তো মানে একটু শোনা, মানে একটু কথা আর কি কানে আসে মাঝে মধ্যে যে সে এই করে সেই করে। তো আমি আর কি জানতে পারছি যে ওনার নাকি একটা রিলেশন আছে। আর অনেকেই বলছে যে আমাকে রাখা অবস্থায় নাকি আগে থেকেই ছিল রিলেশন, আমি জানি না কোনটা সত্য মিথ্যা।
উনি নাকি ওনার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, তারপরে হচ্ছে চ্যাটিং করে, সব আর কি ওনার মানে এই যে দেখছি সমস্ত সেইভাবে। বিষয়গুলো তো এখন আসলে অতীত। মানে যে মানুষটা আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে আপনাকে তিনি ব্যবহার করেছেন, আপনাকে শুধুমাত্র ফিজিক্যালি ব্যবহার করাটাই ছিল তার উদ্দেশ্য, কোনো একটা পর্যায়ে গিয়ে আপনি তার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিলেন, এবং যখনই আপনি তার প্রতি দুর্বল হয়েছে ততদিনে আপনাকে ব্যবহার করা শেষ, এবার আপনাকে আর প্রয়োজন নেই। সো আপনাকে এবার তার বিরক্ত লাগা শুরু হয়েছে, এবং একটা পর্যায়ে সে ক্লিয়ার করেছে যে তার আসলে এরকম একাধিক সম্পর্ক থাকবে, সেটা যদি মেনে নিতে পারেন তাহলে চলবেন, নাহলে চলবেন না। এরপরে এসে আসলে তার জীবনে আরেকটা গার্লফ্রেন্ড আছে কিনা, সে সেই গার্লফ্রেন্ডের সাথে ডেটে যায় না, চ্যাটিং করে, এটা আসলে আপনার ইস্যু হতে পারে না। আপনার তো ওই মুহূর্তে ডিসিশন নেওয়া উচিত যে আমি আসলে এরকম একটা মানুষের সাথে সম্পর্কে থাকবো কি থাকবো না। জীবনে মানুষ ভুল করবে, কিন্তু সেই ভুল থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। মুর্শিদা, আমি আপনাকে বলছি, হ্যাঁ, জীবনে আপনাকে ভুল করেছেন, কিন্তু এই ভুল থেকে শিক্ষা না নিয়ে আপনি যদি এই ভুলটাকে কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আরো ভুল আপনার জীবনে হতে থাকবে। তো আমার মনে হয় যে আপনি আজকে এই মুহূর্তে আমার সামনে যখন বসে আছেন, আমার গেস্ট যখন এখানে থাকে তখন লিসনাররা অনেক কথাই কমেন্ট করে, তো আমি গেস্টকে না থামিয়ে আমি চেষ্টা করি যে আপনি বলতে থাকেন আর আমি কমেন্ট গুলো দেখতে থাকি। তো আমার সারসংক্ষেপ যেটা, অনেকেই একটা কথা বলেছেন যে অনেক বাচ্চা বেঁচে গেছেন মুর্শিদা, জীবনটা এখনো অনেক অংশ পড়ে আছে আপনার। সো আপনি সেই জায়গাটায় ঘুরে দাঁড়ান, পড়াশোনা ঠিক মতো করেন, এবং আপনি আপনার মতো করে আপনাকে যিনি ভালোবাসবেন এমন কাউকে নিয়ে জীবনটা গড়বেন, যিনি আপনার মতো নয় কিন্তু আপনি তাকে আপনার মতো করার চেষ্টা করছেন। এই উল্টো চেষ্টা করাটা বোধহয় আপনার জন্য বোকামি ছিল। সো একটা ভুল হয়ে গেছে মানেই যে তাকে নিয়েই পথ চলতে হবে, এবং সেটা না মানে সে যতই খারাপ হোক, এই জায়গাটা থেকে আপনাকে সরে আসতে হবে, এবং সামনের দিকে আমার মনে হয় যে আপনার মতো করে আপনাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং তারপর যে আপনাকে আপনার মতো করে ভালোবাসতে জানবে, যার সেই পারস্পরিক রেসপেক্টের জায়গাটা থাকবে, বিশ্বাসের জায়গাটা থাকবে, তাকে নিয়ে সংসার জীবন ভাবা যাবে। সেটার জন্য এখনো অগাধ সময় পড়ে আছে, যেহেতু খুব আর্লি স্টেজে আপনি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে এতটা ভেঙে পড়ার কোনো কারণ আছে। বাট ইটস ট্রু যে আপনি খুব বাজে একটা সিচুয়েশনের ভিতর দিয়ে কেটেছে, আপনার সহজ সরল জীবনটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, তবে এটার জন্য আপনিও দায়ী, কারণ আপনি যেই বয়সে যেটা করা উচিত নয় সেটা করে ফেলেছেন। পারিবারিক জায়গা থেকে আপনি অনেক বিচ্ছিন্ন ছিলেন, পরিবারের সাথে আপনার সম্পর্কটা সামহাও আমি জানি না কেন এতটা দৃঢ় নয়, যেটা আপনি আমাকে একটা কথাই বলেছেন যে আপনার বাবা যদি জানতে পারতেন তিনি হয়তো আপনাকে এবং আপনার মাকে বাড়ি থেকে বের করে দিতেন। তার মানে আপনার বাবা মা এবং আপনাদের মধ্যে পারিবারিক সম্পর্কের জায়গাটায় ভয়ের জায়গাটা অনেক বেশি। আমার মনে হয় এটাও আমি আমার গেস্টদের আমার অডিয়েন্সকে বলবো যে পরিবারে আপনারা আপনার সন্তানের সাথে সম্পর্কটা শুধু শাসনের বা ভয়ের জায়গায় মানে স্থির না রেখে আদর, বিশ্বাস এবং মানে পারস্পরিক সম্পর্কটাকে মধুর করার চেষ্টা করেন। আপনার সন্তান যেন আপনাকে বলতে পারে যে বাবা আমি তো এই কাজ করে ফেলেছি, বাবা আমি তো এরকম কিছু করতে ইচ্ছে করছে আমার, তখন অ্যাটলিস্ট আপনি তাকে থামাতে পারবেন। আপনি বাবা হন, মা হন, দিন শেষে আপনাকে তো আপনার সন্তানকে শুধু ভালো স্টুডেন্ট বা ভালো একটা চাকরি পাইয়ে দেওয়াটাই আপনার উদ্দেশ্য নয়, তাকে ভালো মানুষ হিসেবে পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সার্ভাইভ করানোটাও কিন্তু আপনার কাজ। তো সেই জায়গাটায় আমি আমার গেস্ট যারা আসেন তাদেরকেও এই কথা বলি যে আপনারা পরিবারের সাথে সম্পর্কটাকে ভালো করেন, আর যারা আপনারা আমার অনুষ্ঠান শোনেন তাদেরকেও আমি বলবো যে আপনারা পরিবারের মধ্যে সম্পর্কটাকে আরো মধুর করেন। এটাকে শুধুমাত্র আমার সন্তান পড়াশোনা করে না তাকে শাসন করলাম, কিংবা আমি তাকে 10টা টিচারের কাছে দিয়ে দিছি, কিংবা ভালো একটা কলেজে ভর্তি হয়ে গেছে মানে তার জীবন পাল্টায় গেছে, ছেলে মেয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে মানে তার লাইফে এখন চেঞ্জ হয়ে গেছে, আমার আর কোনো দায়িত্ব নাই, এটা থেকে বেরিয়ে আসেন। কারণ আমরা বাবা মা যারা, তাদের কাছ থেকে এক্সপেক্ট করি যে জীবনের শেষ দিন পর্যন্ত আপনি যেই সন্তানটাকে পৃথিবীতে এনেছেন তার সুখ নিশ্চিত করা কিন্তু আপনারই দায়িত্ব। তো সেই জায়গাটা সন্তানরা ভুল করতে পারে, সে ভুল থেকে বের করে নিয়ে আসার দায়িত্বটা কিন্তু আমাদেরই। জি বলেন। লাস্ট হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সকল ইচ্ছা পূরণ করে, এবং হচ্ছে এরকম একটা স্টেজে যেন আমাকে নিয়ে যায়, যেন আমি গর্ব করে বলতে পারি যে আমার অতীতে কিছু ছিল না, আমার ওইটা থেকে যেন আমার অতীতটা যেন মুছে যায়। মানে এটাই, আল্লাহ যেন আমার ইচ্ছা সব পূরণ করে, আর যেন ইসলামের পথে চলতে পারি। সবাই দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ।